তো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। চলো, দাও, করতে হবে রে। সেটা যেমন নতুন করে বের করতে হবে, নাহলে হবে না। সেটাই। হ্যাঁ, দেখো, তাহলে আমাদের আজকে মানে বেসিক্যালি যেটা পড়বো আর কি, তার পরের একটা পার্ট। মানে আজকে আমাদের টোটাল আলোচনা, আমি আমি এমনিতে জিনিসটার নাম দিচ্ছি হচ্ছে, আচ্ছা কিরকম করে নাম দিচ্ছিলাম, এমনিতে তো ফিজিক্যাল কেমিস্ট্রি হিসেবে করলে এটা সেমিস্টার 3 এর ক্লাস। অ্যাপ্লিকেশন অফ থার্মোডাইনামিক্স হচ্ছে থার্মোডাইনামিক্স, তার লেকচার আজকে সেই হিসেবে 14। যেটা পড়ানো হচ্ছে সেটা হচ্ছে এখন আয়নিক ইকুইলিব্রিয়াম, যেটা ফার্স্ট ইয়ারের ইনঅর্গানিক কেমিস্ট্রি ওদেরও লাগছে। আচ্ছা, আয়নিক ইকুইলিব্রিয়াম আজকে ক নম্বর ক্লাস? 6 নম্বর ক্লাস না? 6 নম্বর ক্লাস, ঠিক আছে। আর আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে মানে বাফার, মানে বাফারটাই হচ্ছে মূলত ব্যাপার। মানে বাফার, বাফার সেখান থেকে মানে বাফারের যে পিএইচ বের করার জন্য হ্যান্ডারসন ইকুয়েশন, হ্যান্ডারসন ইকুয়েশন বা হ্যান্ডারসন হেসেলবেক ইকুয়েশন বলা হয়। তারপরে তোমার বাফার ক্যাপাসিটি, এক্সেট্রা। এইটা নিয়ে আজকে টোটাল আলোচনাটা চলবে আর কি। তারিখ হচ্ছে 26 তারিখ। আচ্ছা দেখো, আমরা বেসিক্যালি পিএইচ এবং তার আশপাশ এই নিয়ে জাস্ট কথাবার্তা বলছিলাম। আচ্ছা, এবারে পিএইচটা তুমি দেখেছো যে পিএইচটা হচ্ছে নেগেটিভ লগারিদম অফ অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস, তাই তো? মানে পিএইচ বাই ডেফিনেশন হচ্ছে মাইনাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস। আচ্ছা, এবারে তাহলে কোন একটা পার্টিকুলার মিডিয়ামে যদি আমি এইচ প্লাস বা ওইচ মাইনাস অ্যাড করি, মানে অ্যাকোয়াস সলিউশনে যদি এইচ প্লাস বা ওইচ মাইনাস অ্যাড করি, তাহলে এক্সপেক্টেড পিএইচ চেঞ্জ হবে। এইচ প্লাস অ্যাড করলে পিএইচটা কমে যাবে, বা ওইচ মাইনাস অ্যাড করলে পিএইচটা বেড়ে যাবে, এটা খুব এক্সপেক্টেড। আচ্ছা, এবারে কখনো কখনো এটা দরকার পড়ে, ধরো কোন একটা পার্টিকুলার রিয়াকশন, সেই রিয়াকশনটা হচ্ছে একটা পার্টিকুলার পিএইচেই আমাকে করতে হবে, অর্থাৎ সামান্য পরিমাণ অ্যাসিড বা বেস অ্যাড করলে পিএইচ এর চেঞ্জ হচ্ছে না সেটাকে গ্যারেন্টি করতে হবে। এবারে তার মানে যেটা দাঁড়াবে যে, মানে আসলে সেটা তুমি পরে দেখবে যখন রেডক্স আমরা পড়াবো, রিডক্সের ক্ষেত্রে এটা পরিষ্কারভাবে বুঝতে পারবে। দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার রিয়াকশন কোয়ান্টিটিভলি ঘটতে গেলে একটা পার্টিকুলার পিএইচ এই রিয়াকশনটাকে করতে হয়। এবার সেই পিএইচটা আমি ঠিক করব কি করে? হ্যাঁ, যেটা সমস্যা, বা তার সঙ্গে সঙ্গে ওই পিএইচটা যদি খুব চেঞ্জ হয়ে যায় ডিউরিং দ্য কোর্স অফ দ্য রিয়াকশন, তাহলে আবার অসুবিধে। তাহলে এরকম সিচুয়েশন অনেক সময় লাগতে পারে। সেটা হচ্ছে এই যে তোমার পিএইচটা সামান্য পরিমাণ অ্যাসিড বা সামান্য পরিমাণ বেস অ্যাড করলে, বা সামান্য পরিমাণ এইচ প্লাস বা সামান্য পরিমাণ ওইচ মাইনাস অ্যাড করলে যাতে করে চেঞ্জ না হয়, থেকে গ্যারেন্টি করতে হয়। আর যে সলিউশন এই কাজটাকে করতে পারে আর কি, যে সামান্য পরিমাণ এইচ প্লাস বা ওইচ মাইনাস অ্যাড করলেও পিএইচ এর কোনো অ্যাপ্রিসিয়েবল চেঞ্জ হচ্ছে না, সেই ধরনের সলিউশনকে বলা হবে তোমার বাফার সলিউশন। তাহলে প্রথমেই আমরা বুঝে নিচ্ছি যে বাফার সলিউশন বলতে আমি কি বুঝছি। তাহলে বাফার সলিউশন বাই ডেফিনেশনটা কি হচ্ছে? তাহলে বাফার সলিউশন
is a solution whose pH does not change appreciably with the addition of small amount of H plus or OH minus. The buffer solution is a solution whose pH does not change appreciably with the addition of small amount of H plus and OH minus. ঠিক আছে, তাহলে কিছু কিছু সলিউশন যারা এই কাজটাকে করতে পারে তারাই হচ্ছে তোমার বেসিক্যালি বাফার সলিউশন। আমি সামান্য পরিমাণ H প্লাস বা OH মাইনাস অ্যাড করব, তার জন্য দেখা যাবে যে pH এর কোনো অ্যাপ্রিসিয়েবল চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, আর এবার এই ধরনের বাফার সলিউশন মূলত 3 রকমের হতে পারে। বাফার সলিউশন মূলত 3 রকমের হতে পারে। কি কি তারা? এক নম্বর হচ্ছে মানে টাইপস অফ বাফার সলিউশন, দেয়ার আর 3 টাইপস অফ বাফার সলিউশন। এক নম্বর হচ্ছে অ্যাসিডিক বাফার সলিউশন, দু নম্বর হচ্ছে বাফার বেসিক বাফার সলিউশন, আর 3 নম্বরকে বলা হয় নিউট্রাল বাফার সলিউশন। অ্যাসিডিক বাফার সলিউশন, বেসিক বাফার সলিউশন, আর হচ্ছে তোমার নিউট্রাল বাফার সলিউশন। আচ্ছা, এবারে এই বাফারের যে অ্যাকশনটা মানে বাফার কিরকম করে কাজ করছে, কেন সামান্য পরিমাণ H প্লাস বা OH মাইনাস অ্যাড করলে pH এর চেঞ্জ হচ্ছে না, প্রত্যেকটা কেসের জন্য আমরা আলাদা আলাদা করে দেখাবো। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা অ্যাসিডিক বাফার, তার জন্য সিচুয়েশনটা কেমন একটুখানি দেখে নেওয়া যায়। তাহলে প্রথমে আমি আসছি হচ্ছে অ্যাসিডিক বাফার। আচ্ছা আচ্ছা, অ্যাসিডিক বাফার সলিউশনের ক্ষেত্রে কি হয় না, তোমাকে মূলত এটা ব্যবহার করতে একটা উইক অ্যাসিড ইউজ করতে হয়, আর তার একটা স্ট্রং বেস সল্ট তাদের অ্যাকোয়াস সলিউশন নিতে হয়। মানে ধরো তুমি অ্যাসিডিক অ্যাসিড উইক অ্যাসিড দিলে, অ্যাসিডিক অ্যাসিড একটা উইক অ্যাসিড, তার সঙ্গে স্ট্রং বেস NaOH রিয়াকশন করে সোডিয়াম অ্যাসিডের তৈরি হলো। সোডিয়াম অ্যাসিডেট এবং অ্যাসিটিক অ্যাসিডের যে মিক্সচার বা তার অ্যাকোয়াস সলিউশনটা, সেইটা তোমার বেসিক্যালি একটা বাফার হিসেবে কাজ করতে পারে। তার মানে অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে এটা হয় না, ইট ইজ অ্যান সরি it is an aqueous solution of a weak acid and is strong base salt. It is an aqueous solution of a weak acid and strong base salt. এক্সাম্পল কি, ধরো আমি অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি, অ্যাসিটিক অ্যাসিড, আর তার সঙ্গে নাও অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রং বেস সল্ট হচ্ছে সোডিয়াম অ্যাসিডেট, এইটা। তাহলে এর যে অ্যাকোয়াস সলিউশনটা, অ্যাকোয়াস সলিউশন এইটা হচ্ছে অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাসিডিক বাফার। এইটা একটা অ্যাসিডিক বাফার হিসেবে কিন্তু কাজ করতে পারছে।
এইটা অ্যাকোয়া সলিউশন, এইটা হচ্ছে অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাসিডিক বাফার। ঠিক আছে? আচ্ছা, এবারে এই কেমন করে কাজটাকে করছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আসলে তার একটা কথা বলে নিই যে এরা কেন অ্যাসিডিক বাফার, তার এদের নাম অ্যাসিডিক বাফার, তার কারণটা হচ্ছে যে এই সলিউশনটাকে দিয়ে, মানে এবারে আমি অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিডের কম্পোজিশনটা পাল্টাবো। মানে আমি যে মিক্সচারটাকে নেবো, মিক্সচারে কোথাও অ্যাসিটিক অ্যাসিড বেশি, সোডিয়াম অ্যাসিডেট কম, বা কোথাও অ্যাসিটিক অ্যাসিড কম, সোডিয়াম অ্যাসিডেট বেশি, ইত্যাদি যাই করো না কেন, দেখা যায় যে এই পার্টিকুলার যে মিক্সচার দিয়ে তুমি যে বাফারটা বানাতে পারো তার পিএইচটা হচ্ছে 7-এর কম হয়। সেই জন্য এদেরকে বলা হচ্ছে অ্যাসিডিক বাফার। তাহলে পিএইচ অফ pH of such acidic buffer হচ্ছে less than 7 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেডে পিএইচটা 7-এর থেকে কম হলে সেটা অ্যাসিডিক সলিউশন তৈরি হয় আর কি, সেই জন্য এদেরকে অ্যাসিডিক বাফার বলা হচ্ছে। আচ্ছা, এটা কি করে কাজ করছে দেখো। কাজ করছে হচ্ছে, ধরো এই যে তুমি অ্যাসিডিক অ্যাসিডটাকে নিয়েছো, অ্যাসিডিক অ্যাসিড উইক অ্যাসিড হয়ে যাওয়ার জন্য সে এরকম একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করে, যেখানে H+ তৈরি হয় আর হচ্ছে তোমার CH3COO- তৈরি হয়। এটা আর জল তার অটো আয়নাইজেশনের জন্য সবসময়, মানে জলও সে একটা উইক অ্যাসিড বা উইক বেস যা বলবে তার মতো, সে তোমার H+ এবং OH- তোমার তৈরি করছে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো যখন তুমি মিডিয়ামে কিছুটা H+ অ্যাড করছো, এবারে সোডিয়াম অ্যাসিটেট হয়ে যাওয়া থাকার জন্য মিডিয়ামে তো পর্যাপ্ত পরিমাণে অ্যাসিটেট আয়ন আছে, কারণ সোডিয়াম অ্যাসিটেট সে স্ট্রং ইলেকট্রোলাইট হয়ে যাওয়ার জন্য সে পুরোপুরি ডিসোসিয়েট করে Na+ এবং CH3COO- তৈরি করে রাখবে। তা তুমি যদি পর্যাপ্ত পরিমাণ H+ অ্যাড করো, সেই H+ মানে মিডিয়ামে পর্যাপ্ত পরিমাণ অ্যাসিটেট আয়ন আছে, এবার তুমি যদি সামান্য পরিমাণ H+ অ্যাড করো, তাহলে সেই সামান্য পরিমাণ H+ এই অ্যাসিটেট আয়নের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু আনডিসোসিয়েটেড অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। মানে লাসাতিলের প্রিন্সিপাল অনুযায়ী আর কি, ইকুইলিব্রিয়ামটা বাঁ দিকে শিফট করে যাবে। তার মানে দেখো তুমি যে H+টা দিলে, সেই H+টাকে খেয়ে নিল কেন অ্যাসিটেট আয়ন, নিয়ে সে আনডিসোসিয়েটেড অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলো বলে আমি H+ মিডিয়ামে দিলাম বটে, কিন্তু H+ মিডিয়ামের পিএইচটাকে কমাতে পারছে না। ঠিক একই রকম ভাবে যখন OH- অ্যাড করবো, সেই OH- সেই H+ এর সাথে কম্বাইন করবে, কারণ জল যেহেতু হিউজ, সেটা যতই কম ডিসোসিয়েট করুক মিডিয়ামে প্রচুর পরিমাণ H+ এবং OH- থাকে। এবার তুমি যখন OH- সামান্য পরিমাণ অ্যাড করছো, সে এই H+ এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কিন্তু আনডিসোসিয়েটেড ওয়াটার তৈরি করছে। তাহলে কি দাঁড়াচ্ছে, when a small amount of H+ is added, it combines with acetate ion to form undissociated acetic acid, and hence added H+ is consumed. এটা similarly when a small amount of OH- is added, it combines with OH- to form undissociated H2, and hence added OH- is consumed. আচ্ছা, এবারে added H+ consumed মানে হচ্ছে তোমার pH does not change appreciably, does not change appreciably, আর এক্ষেত্রে তোমার দেখো pH does not change
অ্যাপ্রিসিয়েটেড। ঠিক আছে, তাহলে দেখো বাফারটা কি করে কাজ করছে না, আমার যেটা দরকার যে সামান্য পরিমাণে এইচ প্লাস বা ওইচ মাইনাস অ্যাড করলে যাতে করে তোমার পিএইচ এর কোনো চেঞ্জ না হয়। তাহলে সেই চেঞ্জটা কেন হচ্ছে না, কারণ আমি যে এইচ প্লাস এবং ওইচ মাইনাসটা দিচ্ছি আর কি, সে বেসিক্যালি তোমার কনজিউমড হয়ে যাচ্ছে। মানে এইচ প্লাসটা ওই অ্যাসিটেট আয়নের সঙ্গে যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে ফেললো, আর ওইচ মাইনাসটা এইচ প্লাসের সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করে ফেললো। এই ব্যাপারটা। আচ্ছা, ঠিক একই রকম করে তুমি যখন, আচ্ছা তার আগে একটা বলিনি, তার আগে একটা জিনিস বলিনি, এই যে অ্যাসিডিক বাফারের জন্য আমি এবারে যেটা হচ্ছে যে যদি আমাকে তোমার একটা পার্টিকুলার পিএইচ এর বাফার বানাতে হয়, তাহলে আমি কতটা পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড নেব এবং কতটা পরিমাণ সোডিয়াম অ্যাসিটেট নেব, সেটাকে বোঝার জন্য আমাকে দেখতে হবে যে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিডের তাদের কনসেন্ট্রেশনের উপরে পিএইচটা কেমন করে নির্ভর করে। এবং এই এই মানে এই পার্টিকুলার কেসে হচ্ছে তোমার সল্ট এবং অ্যাসিড তাদের রিলেটিভ কনসেন্ট্রেশনের উপরে পিএইচটা কেমন করে নির্ভর করে, সেইটা একটা ইকুয়েশন দিয়ে পাওয়া যায়, যে ইকুয়েশনটাকে বলা হচ্ছে হ্যান্ডারসন, এমনিতে হ্যান্ডারসন ইকুয়েশন বা অনেক সময় এটাকে হ্যান্ডারসন হেসেলবেক ইকুয়েশন বলা হয় আর কি। তো দেখো আমি কি বলছি না, হ্যাঁ বলো বলো। বলছি স্যার, ইট কম্বাইন্স উইথ ওএইচ মাইনাস। হ্যাঁ এই এইচ প্লাসটা, ওএইচ এই যে মাইনাস। হ্যাঁ এই যে জল থেকে যে এইচ প্লাস এবং ওইচ মাইনাস পেয়েছো না, তা তুমি যখন হ্যাঁ। হচ্ছে ও ওই সরি এইচ প্লাস, সরি ও বুঝতে পেরেছি, মানে কম্বাইন্স উইথ এইচ প্লাস, হ্যাঁ ও সরি কম্বাইন্স উইথ এইচ প্লাস, যখন তুমি ওইচ মাইনাস অ্যাড করছো সেই ওইচ মাইনাসটা এইচ প্লাসের সঙ্গে কম্বাইন্ড হচ্ছে, কম্বাইন্ড হয়ে আনডিসোসিয়েটেড জল তৈরি করছে এটা। ঠিক আছে, হ্যাঁ যেটা বলছিলাম যে যখন তোমার অ্যাসিডিক বাফার হচ্ছে, তাহলে অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমার অ্যাসিডিক বাফারের পিএইচটা সেটা রিলেটিভ কনসেন্ট্রেশন অফ অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিডেট, অর্থাৎ অ্যাসিড এবং সল্ট তাদের রিলেটিভ কনসেন্ট্রেশনের উপর নির্ভর করবে। এবং এই যে মানে রিলেটিভ কনসেন্ট্রেশন অফ অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিডের উপরে পিএইচটা কেমন করে নির্ভর করছে, সেইটা যে ইকুয়েশন দিয়ে পাওয়া যায় সেটাই হচ্ছে হ্যান্ডারসন ইকুয়েশন বা হ্যান্ডারসন হেসেলবেক ইকুয়েশন। আমরা সেই ইকুয়েশনটা এবার একটুখানি দেখে নিতে চাইছি। তাহলে নেক্সট যেটা করতে চাইছি সেটা হচ্ছে হ্যান্ডারসন হেসেলবেক ইকুয়েশন। এমনিতে ওটা পপুলারলি হ্যান্ডারসন ইকুয়েশন বলেই পরিচিত, কিন্তু আমি অনেক বইয়ে ওটা হ্যান্ডারসন হেসেলবেক ইকুয়েশনে লেখা আছে, সেটা লিখছি। হ্যান্ডারসন হেসেলবেক ইকুয়েশন এটা কার জন্য না, ফর অ্যাসিডিক বাফার, মানে বেসিক বাফারের একটা ইকুয়েশন আলাদা হয় আর অ্যাসিডিক বাফারের একটা আলাদা ইকুয়েশন হয়, এটা হ্যান্ডারসন হেসেলবেক ইকুয়েশন ফর অ্যাসিডিক বাফার। দেখো তুমি শুরুটা করো এরকম একটা জায়গা থেকে যে এখানে যে ইকুইলিব্রিয়ামটা আমরা মূলত কনসিডার করব সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, মানে যেটা হচ্ছে উইক অ্যাসিড আর কি, উইক অ্যাসিড তার ইকুইলিব্রিয়ামটা আমরা কনসিডার করব। তাহলে কনসিডার দ্য ইকুইলিব্রিয়াম অফ দ্য উইক অ্যাসিড, consider the equilibrium of dissociation of a weak acid. of a weak acid H, এটা আমি কনসিডার করছি। আচ্ছা কিরকম জিনিসটা দেখো, H এ এইরকম ভাবে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করছে H প্লাস প্লাস A মাইনাস, ওই ব্র্যাকেট আমি AQ এগুলা লিখছি না আর কি, অ্যাকুয়েটার সেগুলা লিখছি না। তাহলে এই পার্টিকুলার কাছে উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা কেমন করে ডিফাইন করব? উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এটাকে কে এ যদি আমি বলি, যেটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ H প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ A মাইনাস অ্যাক্টিভিটি অফ H। এটা আমরা অলরেডি বলেছি আগের ক্লাসে, তার আগের ক্লাসে এই নিয়ে কথাবার্তা হয়েছে। আচ্ছা এবারে তুমি এক কাজ করো,
এটাকে লগ নিয়ে নাও, log 10 base Ka log 10 base activity of H plus log 10 base activity of A minus by হচ্ছে activity of H। আমি এইরকম ভাবে লিখলাম। আচ্ছা এবার এই টার্মটাকে বাঁ দিকে পাঠিয়ে দাও, এই পার্টটা ডান দিকে পাঠিয়ে দাও। এটা কত হলো? মাইনাস log 10 base activity of H plus equal to minus log 10 base Ka plus log 10 base activity of A minus by activity of H। আর এবারে মাইনাস log 10 base activity of H plus সেটাই তো pH, আর মাইনাস log 10 base Ka সেটাই তো pKa। তাহলে কি হলো তাহলে? pH equal to pKa plus log 10 base activity of A minus আর activity of তোমার H। মানে এটা বেসিক্যালি মানে A মাইনাসটা দেখো, A মাইনাসটা মানে সোডিয়াম অ্যাসিটেট তুমি যতটা নিয়েছো সেইখান থেকে সে পুরো ডিসোসিয়েট করে অ্যাসিটেট আয়ন তৈরি করলো। তার মানে আর অ্যাসিটিক অ্যাসিড কিন্তু সে প্রায় ডিসোসিয়েট করে না, মানে অ্যাসিটিক অ্যাসিড যে ডিসোসিয়েটটা করছে তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন প্রচন্ড কম, তার সাথে আবার সোডিয়াম অ্যাসিটেটের প্রেজেন্সে তো তার ডিসোসিয়েশন আরোই কম। সেখানে এখানে অ্যাক্টিভিটি অফ A মাইনাসটা বেসিক্যালি হচ্ছে অ্যাক্টিভিটি অফ দ্য সল্ট, আর অ্যাক্টিভিটি অফ H এটা সেটা হচ্ছে বেসিক্যালি তোমার অ্যাক্টিভিটি ফর দ্য অ্যাসিড, মানে উইক অ্যাসিড আর কি, অ্যাক্টিভিটি ফর দ্য অ্যাসিড। তো দেখো তুমি এরকম একটা ইকুয়েশন পেয়ে গেলে, একটা ইকুয়েশন তুমি পেয়ে গেলে, ঠিক আছে। আচ্ছা এবারে তুমি চাইলে এইটাকে দেখো, এই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ইনটু কনসেন্ট্রেশন সেই রকম ভাবে তুমি লিখতে পারো। তো মানে যেহেতু অ্যাক্টিভিটি ফর দ্য সল্ট এটা তোমাকে লিখতে হবে কনসেন্ট্রেশন অফ দ্য সল্ট বাই স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন C0 ইন্টু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ফর দ্য সল্ট এইভাবে, আর অ্যাক্টিভিটি ফর দ্য অ্যাসিড এখানে লিখতে হবে কনসেন্ট্রেশন ফর দ্য অ্যাসিড বাই C0 ইন্টু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ অ্যাসিড। এরকম যদি হয় তুমি কি লিখতে পারছো? দেন পিএইচটাকে তুমি লিখতে পারছো পিকে প্লাস log 10 বেস, আচ্ছা C0 কেটে চলে যাবে, তাহলে কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড এইটা কিন্তু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ সল্ট বাই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ অ্যাসিড, এরকম করে তুমি লিখতে পারো এটা। আচ্ছা এবারে যদি ভেরি ভেরি ডাইলিউট সলিউশন হয় তখন তুমি যেটা পাবে যে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলো তুমি জাস্ট 1 ধরে নিতে পারো, তখন জাস্ট এটা দাঁড়িয়ে যাবে সি অফ সল্ট বাই সি অফ অ্যাসিড। তাহলে ফর আইডিয়াল অর ideally dilute solution, activity coefficient for the salt by activity coefficient of acid সব হচ্ছে 1 হয়ে যাচ্ছে। দেন তুমি পিএইচটা পেয়ে গেলে পিকে প্লাস log 10 বেস কনসেন্ট্রেশন অফ সল্ট বাই হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। এটা এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা তোমার পপুলার ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে বলা হয় হ্যান্ডারসন ইকুয়েশন বা হ্যান্ডারসন-হেসেলবেক ইকুয়েশন। দিস ইজ দ্য Henderson-Hesselbeck equation for অ্যাসিডিক বাফার। তাহলে অ্যাসিডিক বাফারের জন্য হ্যান্ডারসন-হেসেলবেক ইকুয়েশনটা হচ্ছে এইটা। এবং দেখো এই ইকুয়েশন থেকে তুমি যদি সল্ট এবং অ্যাসিডের রিলেটিভ কনসেন্ট্রেশনসগুলোকে জানো, সেখান থেকে তুমি পিএইচ বের করে ফেলতে পারবে। ধরো অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসিডের বাফা যদি কনসিডার করো, তাহলে অ্যাসিটিক অ্যাসিড 25 ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যাসিটিক অ্যাসিডের পিকে ভ্যালুটা যে 4.73 থেকে 4.75 এরকম একটা ভ্যালু আর কি, সেটা তোমাকে সাপ্লাই করে দেওয়া হলো। এবারে তোমাকে একটা মিক্সচার দিয়ে দেওয়া হয়েছে, যে মিক্সচারে কতটা অ্যাসিড আছে কতটা সল্ট আছে তুমি জানো, সেইটা এই ফর্মুলায় বসালে তুমি সেখান থেকে পিএইচটা বের করে ফেলতে পারছো। আমরা আজকের ক্লাসের শেষে তোমার একটা ওরকম কাজ করব, সেটা হচ্ছে তোমার মানে একটা আসলে প্র্যাকটিক্যাল আছে। তোমার ওই অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিডের বাফার তোমাকে বানাতে হবে 10টা টেস্ট টিউবে আর কি, বিভিন্ন পিএইচে। তাহলে আমি একটা কম্পোজিশন ঠিক করে দেবো, তোমাকে জাস্ট এই ফর্মুলা ইউজ করে
তার অ্যাকচুয়ালি পিএইচ কত হবে সেই সলিউশনগুলো সেগুলোকে বের করতে দেবো। সেটা আমি তোমাকে পরে কাজ হিসেবে দিচ্ছি আর কি, শেষে হোমওয়ার্ক হিসেবে এটা দেবো আর কি। আগে জিনিসগুলোকে পড়িয়ে নেওয়া যায়। তাহলে দেখো অ্যাসিডিক বাফার সম্বন্ধে ব্যাপারগুলো বোঝা গেল তো। তাহলে অ্যাসিডিক বাফার আমি কি কাকে বলছি, অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে তার অ্যাকশনটা কেমন করে কাজ করছে, এবং অ্যাসিডিক বাফারের জন্য পিএইচ বের করার যে ডিটারমাইনিং ইকুয়েশন আর কি, সেটা হচ্ছে হ্যান্ডারসন হেসেলবেক ইকুয়েশন, সেটা ডেরিভেশন আমরা এখানে বলে দিলাম। ঠিক আছে, তাহলে এবারে চলে আসা যায় বেসিক বাফারের ক্ষেত্রে। বেসিক বাফার, আচ্ছা বেসিক বাফারটা হচ্ছে ঠিক আলাদা, আগের থেকে উল্টো। যে অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে তোমাকে যেটা নিতে হয়েছিল একটা উইক অ্যাসিড আর স্ট্রং বেস সল্ট নিতে হয়েছিল, আর এই পার্টিকুলার কেসে কেটে আমি নেবো একটা উইক বেস অর্থাৎ স্ট্রং অ্যাসিড সল্ট। তাহলে বেসিক বাফারটা কি না, ইট ইজ অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ এ উইক বেস and is strong acid salt. It is an aqueous solution of weak base and is strong acid salt. তো আমি এক্সাম্পল হিসেবে ধর আমি বলছি, তুমি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড একটা উইক বেস তুমি নাও, আর তার সাথে তুমি নাও অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে HCl এর রিঅ্যাকশন করে যে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করছে, সেই সল্টটাকে তুমি কনসিডার করো। একটা উইক বেস হলো আর একটা উইক বেসে স্ট্রং অ্যাসিড সল্ট হলো আর কি। তাহলে এর যে করসপন্ডিং অ্যাকোয়াস সলিউশনটা, এর যে অ্যাকোয়াস সলিউশন acts as a বেসিক বাফার এটা, আর এর যে পিএইচটা সেটা গ্রেটার দ্যান 7 হয় অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে এর নাম হচ্ছে তোমার বেসিক বাফার। এটা পিএইচ অফ দিস বাফার সেটা গ্রেটার দ্যান 7 হয়ে যাচ্ছে at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা এবারে এই অ্যাকশনটা কেমন করে কাজ করছে দেখো না, এর ক্ষেত্রে যে মেকানিজমটা বা অ্যাকশনটা কাজ করছে সেটা হচ্ছে এরকম, যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সে উইক বেস হয়ে যাওয়ার জন্য সেই ইকুইলিব্রিয়ামটা মেনটেন করছে, NH4 প্লাস OH মাইনাস এই ইকুইলিব্রিয়ামটা মেনটেন করছে। আর জল অ্যাজ ইউজুয়াল এই ইকুইলিব্রিয়ামটা সবসময় মেনটেন করে। এটা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সেই NH4 প্লাস OH মাইনাস তৈরি করছে, আর H2 সে H প্লাস এবং OH মাইনাস তৈরি করছে, এইটা জাস্ট মেনটেন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো তুমি যখন সামান্য H প্লাস অ্যাড করছো, তাহলে H প্লাসটা সে OH মাইনাসের সঙ্গে কম্বাইন করে জল তৈরি করে ফেলছে। তাহলে হোয়েন এ স্মল অ্যামাউন্ট অফ OH মাইনাস, আচ্ছা আগে H প্লাসটা বলি, small amount of H plus is added, it combines with OH minus to form undissociated H2O। এটা ঠিক আছে, এবং তার জন্য কি হচ্ছে না ওই অ্যাডেড H প্লাসটা কনজিউমড হয়ে যাচ্ছে, হেন্স added H plus has been consumed and pH remains more or less constant। pH টা more or less constant থেকে যাচ্ছে। আবার উল্টো দিকে when OH minus is added it is combined with NH4 plus to give undissociated ammonium hydroxide। to give
undissociated ammonium hydroxide. So when OH minus is added, it is combined with NH4 plus to give undissociated ammonium hydroxide. তাহলে মিডিয়ামে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে কিন্তু NH4 প্লাস আছে। তাহলে যখন আমি OH মাইনাস অ্যাড করলাম, সেই OH মাইনাস ওই পর্যাপ্ত পরিমাণ NH4 প্লাস থেকে যাওয়ার জন্য তার সাথে কম্বাইন করে আনডিসোসিয়েটেড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো এটা। হেন্স the added OH minus has been consumed and pH remains more or less constant. একটা বেসিক বাফারের ক্ষেত্রে বাফার অ্যাকশনটা কেমন করে কাজ করছে সেটা তুমি বুঝতে পারলে। এটা আচ্ছা, এবারে এর জন্য যদি হ্যান্ডারসন ইকুয়েশনটা তুমি করতে চাও, Henderson-Hasselbalch equation for বেসিক বাফার তুমি যদি করতে চাও, এখানে তোমাকে ডিসোসিয়েশনটা কনসিডার করতে হবে কার না বেসটার। তাহলে কনসিডার দ্য ডিসোসিয়েশন ইকুইলিব্রিয়াম of a weak base BOH। তাহলে কি হচ্ছে, কিভাবে BOH সে ডিসোসিয়েট করলে এইরকম ভাবে B প্লাস প্লাস OH মাইনাস তৈরি করছে। তাহলে এর ক্ষেত্রে উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট Kb is given by Kbটা কি না অ্যাক্টিভিটি অফ B প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ OH মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ BOH হয়ে যাচ্ছে। এটা তো উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এবার তুমি এক কাজ করো, সেখান থেকে তুমি লগ নাও, লগ 10 বেস নাও Kb ইকুয়াল টু লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ OH মাইনাসটা আগে নেওয়া যাক প্লাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ B প্লাস বাই অ্যাক্টিভিটি অফ BOH। আমি এইরকম ভাবে লিখি। আচ্ছা, এই টার্মটাকে বাঁ দিকে নিয়ে চলে যায়, এটাকে ডান দিকে নিয়ে চলে যাও। তাহলে কি হচ্ছে না মাইনাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ OH মাইনাস ইকুয়াল টু মাইনাস লগ 10 বেস Kb প্লাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ B প্লাস বাই অ্যাক্টিভিটি অফ BOH। এটা আচ্ছা, এইটাই হচ্ছে তোমার POH ইকুয়াল টু PKB প্লাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ সল্ট বাই অ্যাক্টিভিটি অফ বেস। তাহলে এরকম একটা ইকুয়েশন দেখো তুমি পেয়ে গেলে। এবারে ওই অ্যাজ ইউজুয়াল ফর আইডিয়াল অর আইডিয়ালি ডাইলিউট সলিউশন, তুমি জাস্ট অ্যাক্টিভিটি রেশিওগুলোকে কনসেন্ট্রেশন রেশিও হিসেবে ভাবতে পারছো, কারণ অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলো তখন 1 হয়ে যাচ্ছে। ফর আইডিয়াল অর আইডিয়ালি ডাইলিউট সলিউশন you can write POH equal to PKB plus log 10 base activity of salt by হচ্ছে activity of base। ঠিক আছে, activity of salt by activity of base। তো এটাই হচ্ছে তোমার হ্যান্ডারসন হেসেলবেক ইকুয়েশন। তোমার হ্যাঁ বলো বলো স্যার, এটা অ্যাক্টিভিটি হবে নাকি কনসেন্ট্রেশন? সরি শেষ লাইনটা কনসেন্ট্রেশন হবে, শেষ লাইনটা কনসেন্ট্রেশন হবে। তাহলে হচ্ছে হ্যান্ডারসন হেসেলবেক ইকুয়েশন ফর বেসিক বাফার সলিউশন।
না আগেরটা যেমন করে করেছিল ঠিক সেই রকম ভাবেই করছো, তাহলে ওক্ষেত্রে পিএইচ ছিল, এখানে পিওএইচ করলাম, ওখানে পিকে ছিল, এখানে পিকেবি করলাম। মানে পিওএইচটা পেয়ে গেলে তোমার যদি কখনো পিএইচ বের করার দরকার পড়ে তাহলে ওই 25 ডিগ্রি সেন্টিগ্রেড হলে 14 থেকে পিওএইচটাকে বাদ দিয়ে তুমি পিএইচটাকে বের করে ফেলতে পারবে। আর তোমাকে যদি বলে যে একটা বেসিক বাফারের পিএইচ কত, কিছুই না, তুমি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি পিওএইচটাকে বের করে নাও, আর পিএইচটা হয়ে যাবে হচ্ছে 14 মাইনাস পিওএইচটা। আর যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড একোয়া সলিউশন না বলে দেয় তো তোমাকে ওখানে ওই পিকে ডব্লু মাইনাস হচ্ছে পি অফ ওইচ, সেখান থেকে তুমি পি অফ পিএইচটাকে বের করে ফেলতে পারছো। ঠিক আছে, এইটা তাহলে এইটা হলো তোমার বেসিক বাফার। বেসিক বাফারের সঙ্গে অ্যাসোসিয়েটেড তোমার তার মানে এক্সাম্পল, তার মেকানিজম এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে হ্যান্ডারসন হেসেলবেক ইকুয়েশন যেটা, সেটা আমরা আলোচনা করে নিলাম। আর নেক্সট থার্ড যে কেসটা সেটা হচ্ছে তোমার নিউট্রাল বাফার সলিউশন। আচ্ছা, এই যে নিউট্রাল বাফার সলিউশনের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমাকে এক্ষেত্রে নিতে হয় একটা উইক অ্যাসিড এবং উইক বেস তার অ্যাকোয়াস সলিউশন। আমি বললাম যে মানে এটা হচ্ছে মানে অ্যাকোয়াস সলিউশন অফ এ সল্ট অফ উইক অ্যাসিড এন্ড উইক বেস। মানে ধরো অ্যামোনিয়াম অ্যাসিটেট অ্যাজ ফর এক্সাম্পল, একটা উইক অ্যাসিড এবং উইক বেসের সল্ট তার অ্যাকোয়াস সলিউশন নেবে, সেটা একটা বাফার হিসেবে কাজ করতে পারে এবং সেটাই হচ্ছে তোমার নিউট্রাল বাফার দেয়, কারণ তার পিএইচটা হচ্ছে 7-এর খুব কাছাকাছি হয়। মানে এক্স্যাক্টলি 7 না হতে পারে, কিন্তু অ্যামোনিয়াম অ্যাসিডের এই বাফারটা তা কিন্তু এক্স্যাক্টলি 7 দিতে পারে এটা। তাহলে কি হচ্ছে না, ইট ইজ অ্যান অ্যাকোয়াস সলিউশন of a salt of weak acid and weak base. It is an aqueous solution of a salt of weak acid and weak base. ঠিক আছে, এটা মানে এক্সাম্পল হিসেবে তুমি যদি দেখো তাহলে এই ধরো aqueous solution of অ্যামোনিয়াম অ্যাসিড, aqueous solution of অ্যামোনিয়াম অ্যাসিড সে কিন্তু তোমার একটা বাফারের রোল প্লে করতে পারে। আর এর পিএইচটা হচ্ছে ভেরি ক্লোজ টু তোমার 7 হয়। its pH is very close to 7। আচ্ছা, এবারে এক্ষেত্রে তোমার পিএইচ এর যে ফর্মুলা বের করা সেটা খুব সহজ, কারণ এক্ষেত্রে ওই হ্যান্ডারসন ইকুয়েশন টিকুয়েশন কিচ্ছু করার দরকার নেই তোমাদের। এর আগের দিনে আমি যখন সল্ট হাইড্রোলিসিস পড়েছিলাম তখন বিভিন্ন রকমের সল্টের হাইড্রোলিসিস করে পিএইচ এর ফর্মুলা বের করেছিলাম, এবং সেখানে উইক অ্যাসিড উইক বেস, আর উইক বেসের যে সল্ট তার অ্যাকোয়াস সলিউশনে সে সামান্য হলেও হাইড্রোলাইজড হবে, এবং হাইড্রোলাইজড হলে তার যে পিএইচ এর ফর্মুলাটা থাকে আর কি, সেই ফর্মুলাটা তুমি এখানে ব্যবহার করতে পারবে। তাহলে পিএইচ অফ দিস সলিউশন, পিএইচ অফ নিউট্রাল বাফার আর কি, ইজ গিভেন বাই এই যে সল্ট হাইড্রোলিসিস আর কি, মানে উইক অ্যাসিড উইক বেসের যে সল্ট হাইড্রোলিসিস করলে তার যে পিএইচ এর ফর্মুলাটা বেরোয় না, কত হয় বলো তো, হাফ পিকে ডব্লিউ প্লাস হাফ পিকে মাইনাস হাফ পিকেবি, এইটা হয়ে যায়। পিএইচটা হচ্ছে তোমার হাফ পিকে ডব্লিউ প্লাস হাফ পিকে মাইনাস হাফ পিকেবি, এইটা। ঠিক আছে, মানে এই ইকুয়েশনটা আমরা অলরেডি ওই উইক অ্যাসিড আর উইক বেস তার সল্ট তার হাইড্রোলিসিসের কন্টেক্সটে অলরেডি ডিরাইভ করেছি, সেইখানে এই ডেরিভেশনটা আমি অলরেডি করে দিয়েছি আর কি। ডেরিভেশন হ্যাজ already been done in the context of hydrolysis of a salt of weak acid and weak base. ওখানে হ্যান্ডারসন ইকুয়েশন আমি এখানে ডিরাইভ করে দেখালাম,
আর এই ইকুয়েশনটা এখানে ডিরাইভ করে দেখাচ্ছে না, এটা কিন্তু অলরেডি মানে লাস্ট ক্লাসেই আমরা করেছি, সেখানে এটা এখানে বলে দেওয়া হচ্ছে না এটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার নিউট্রাল বাফার এবং তার করসপন্ডিং পিএইচটা কি হচ্ছে। এবং মানে এই যে এক্সাম্পলটা বলেছি অ্যামোনিয়াম অ্যাসিডে, তার ক্ষেত্রে হচ্ছে পিকে অফ অ্যাসিটিক অ্যাসিড আর পিকেবি অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুটো একদমই প্রায় সমান সমান বলে তোমার পিএইচটা হাফ পিকেডব্লিউ হয়ে যাচ্ছে এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড ওটা হচ্ছে তোমার 7 হয়ে যাচ্ছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে হয়তো তোমার কিছুটা অন্যরকম হতে পারে। ঠিক আছে, তো দেখো তাহলে আমি বাফার এবং 3 টাইপ অফ বাফার, তাদের বাফার অ্যাকশন এবং তার সঙ্গে সঙ্গে তোমার তাদের যে করসপন্ডিং পিএইচটাকে বের করার জন্য যে গভর্নিং ইকুয়েশনসগুলো হয় কি সেটা আমরা বললাম। আচ্ছা, এবার আমি তোমাকে এইখানে আগে একটা প্রবলেম দিয়ে দিই, তারপর আমরা নেক্সট জায়গায় যাচ্ছি। একটা প্রবলেম, যে প্রবলেমটা তোমার অ্যাকচুয়ালি খুব কাজে লাগবে। ধরো তোমাকে দুটো স্টক সলিউশন দিয়ে দেওয়া হয়, স্টক সলিউশনগুলো অ্যাকচুয়ালি যখন প্র্যাকটিক্যাল করবে তোমাকে বানাতে হয়। আমরা এখানে বানানোটা তোমাকে শেখাচ্ছি না, একটা নিউমেরিক্যাল প্রবলেম হিসেবে দিয়েছি। মানে ধরো ইউ হ্যাভ সাপ্লাইড aqueous solution of acetic acid and NaOH. Then you have been supplied aqueous solution of acetic acid and sodium hydroxide of equal strength. মানে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল স্ট্রেংথের, ইকুয়াল স্ট্রেংথের অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। ধরে নাও এটা হচ্ছে তোমার 0.4 নর্মাল, এটা আমি বলে দিচ্ছি। মানে অ্যাসিটিক অ্যাসিডও দেওয়া হয়েছে তোমার 0.4 নর্মাল, সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়েছে 0.4 নর্মাল। মানে এটা অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতে যখন করবে তোমাকে এটাকে নিজে বানিয়ে নিতে হয়। মানে তুমি অক্সালিক অ্যাসিড বানাবে, অক্সালিক অ্যাসিড দিয়ে এনওএইচ কে স্ট্যান্ডার্ডাইজ করবে, সেখান থেকে তুমি 100 ml এক্সাক্ট 0.4 নর্মাল এনওএইচ বানাবে। আবার সেই এনওএইচ দিয়ে অ্যাসিটিক অ্যাসিডকে স্ট্যান্ডার্ডাইজ করবে করে 100 ml এক্সাক্টলি 0.4 নর্মাল তুমি অ্যাসিটিক অ্যাসিড বানাবে। সেই আমি লিখেছি যে ইউ হ্যাভ বিন সাপ্লাইড অ্যাকোয়াস সলিউশন অফ অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড অফ ইকুয়াল স্ট্রেংথ, এইটা। আচ্ছা, এবারে ধরো 10 test tubes are filled with acetic acid, NaOH and water following the composition given below। মানে নিচের কম্পোজিশন দিয়ে আমি এটাকে বানাবো। আচ্ছা, কম্পোজিশন এখানে এক কাজ করি, এখানে জায়গা নেই, মানে আমি পরের পাতায় চলে যাচ্ছি। মানে কিরকম বলো তো, ধরো টেস্ট টিউব নাম্বার, এখানে হচ্ছে ভলিউম অফ অ্যাসিটিক অ্যাসিড, ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, ভলিউম অফ ওয়াটার। এটা ওয়াটার। আর তারপর আমি পিএইচটাকে বের করবো, পিএইচ ফ্রম অ্যান্ডারসন ইকুয়েশন। আর এক্সপেরিমেন্ট যখন তুমি করবে তখন হচ্ছে এক্সপেরিমেন্টাল পিএইচ, এটা। আচ্ছা, আর তোমার 10টা টেস্ট টিউব,
আচ্ছা আচ্ছা, প্রত্যেক ক্ষেত্রে তুমি প্রথমে প্রত্যেকটা টেস্ট টিউবে 5 ml করে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দাও। ফাইভ ml করে দিয়ে দাও। আচ্ছা, এবারে আমি টোটাল ভলিউমটা 10 করব, তার জন্য এই NaOH দেব, ধরো প্রথমটা 0.5, তারপরে 1.0, মানে 0.5 করে বাড়াবো। 1.5 হলো, 2.0, 2.5, 3.0, 3.5, কি হলো 1 2 আড়াই 3 3.5, হ্যাঁ 3.5, 4.0, 4.5 আর 5.0, এটা 0.5 থেকে এইটা দিলাম। আর তার রেস্ট অ্যামাউন্টটা জল দেবো, তাই এইটা দেবো 4.5, এটা হচ্ছে 4.0, এটা 3.5, এটা 3.0, এটা 2.5, এটা 2.0, এটা 1.5, এটা 1.0, এটা 0.5, আর এটা হচ্ছে তোমার একদম 0। তার টোটাল ভলিউমটা হচ্ছে তোমার 10 হলো। আচ্ছা, এবারে এটা তো তোমার বেসিক্যালি অ্যাসিডিক বাফার। অ্যাসিডিক বাফার যদি হয়, তুমি যেটা করবে যে হ্যান্ডারসন ইকুয়েশন থেকে তুমি বেসিক্যালি পিএইচটাকে বের করে এখানে জাস্ট বসাবে, ঠিক আছে? হ্যান্ডারসন ইকুয়েশন আছে, সেই হ্যান্ডারসন ইকুয়েশনে তুমি জাস্ট বেসিক্যালি বসাবে, মানে তোমার পিএইচ ইকুয়াল টু ওই যে ফর্ম, মানে হ্যান্ডারসন ইকুয়েশন মানে যে পিএইচ ইকুয়াল টু মানে পিকে প্লাস হাফ লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ তোমার কনসেন্ট্রেশন অফ হচ্ছে কি বলে বেস বাই অ্যাসিড, কনসেন্ট্রেশন অফ সল্ট বাই অ্যাসিড, সেই ফর্মুলায় বসাবে। ফর্মুলায় বসিয়ে তুমি জাস্ট পিএইচটাকে ক্যালকুলেট করবে। এইটা আমি দিলাম হোমওয়ার্ক, তোমাকে ভর্তি করতে দিচ্ছি। আর এক্সপেরিমেন্টাল পিএইচটা তোমার জানার কথা নয় তো, সেটা আমি জাস্ট বলে দিচ্ছি। এক্সপেরিমেন্টাল পিএইচটা যদি তুমি কষো তাহলে তুমি এটা দেখতে পাবে, এটা হচ্ছে 3 মানে এক্সপেরিমেন্টটা কষতে পারবে না, এটা এক্সপেরিমেন্ট করে বের করতে হয়। 3.72, এটা 4.05 হয়, এটা হচ্ছে 4.27 হয়, এটা 4.45 হয়, এটা হচ্ছে 4.60 হয়, এটা হচ্ছে তোমার 4.80 হয়, এটা 4.99, এটা 5.23, আর এটা হচ্ছে 5. আমি কি ঠিক করলাম না? এক সেকেন্ড, 10টা সেট করেছি তো। আচ্ছা ঠিক আছে, 5.57। আসলে এই লাস্টেরটা অ্যাকচুয়ালি একটু ভুল হচ্ছে, আমি 10টা সেট যদিও বলছি, কারণ দেখো এক্ষেত্রে তুমি যখন মানে বাফার করতে গেলে কি করতে হয়, বাফার করতে গেলে হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড থাকতে হবে এবং তার করসপন্ডিং সল্টটাকে থাকতে হবে, তাই না? তাহলে আমি যদি অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে NaOH রিঅ্যাক্ট করে ফেলি দুটোই ইকুয়াল স্ট্রেংথ এবং ইকুয়াল ভলিউমে, তখন কিন্তু তুমি খেয়াল করে দেখো তোমার কোনো অ্যাসিটিক অ্যাসিড কিন্তু আর থাকছে না, তাহলে সে কিন্তু বাফার তৈরি করবে না। কিন্তু লাস্টেরটা আমি কিন্তু লিখে ফেলেছি, লাস্টেরটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি প্রয়োজন নেই, লাস্টেরটা করে কোনো লাভ নেই, কারণ ওটা আর বাফার নয়, তুমি হ্যান্ডারসন ইকুয়েশন থেকে বের করতে পারবে না। তুমি পিএইচটা বের করতে পারবে, পিএইচ বের করার কোনো অসুবিধা নেই, কারণ তোমার বেসিক্যালি এটা যেটা তৈরি হচ্ছে সেটা অ্যাকচুয়ালি সল্ট অফ এ সোডিয়াম অ্যাসিডে, সল্ট অফ এ সোডিয়াম অ্যাসিড, সেটা হচ্ছে বাফার নয় মোট কথা। তুমি মানে আমি এটা লিখছি সেটা কিন্তু হ্যান্ডারসন ইকুয়েশন থেকে পাবে না, আমি যেটা বারবার বলছি আর কি। তুমি চাইলে পিএইচটাকে বের করতে পারো, পিএইচটা বের করতে কোনো অসুবিধা নেই, কিন্তু মানে এইটা যদি তুমি 5 নাও, এটা যদি 5 নাও, তাহলে কি হচ্ছে, তাহলে মিডিয়ামে তুমি দেখো খেয়াল করে যে যেটা আমি যদি ধরে নিই যে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড সত্যি 0.4 নর্মাল, তাহলে ইকুয়াল স্ট্রেংথ ইকুয়াল ভলিউমের অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করে সোডিয়াম অ্যাসিডেট তৈরি করবে, ইটস এ সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। আর উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস তুমি রেজাল্টের কনসেন্ট্রেশনটা পেয়ে যাচ্ছ, কনসেন্ট্রেশনটা জাস্ট অর্ধেক হয়ে যাবে, হ্যাঁ, মানে 0.4 থেকে বেসিক্যালি 0.2 হয়ে যাবে, কারণ ভলিউমটা তোমার এখানে ডবল হয়ে যাচ্ছে এইটা। আর তার পিএইচ বের করার যে ফর্মুলা ছিল না, একটা উইক অ্যাসিড আর স্ট্রং বেসের ক্ষেত্রে, ওই যে হাফ PKW
তারপরে হচ্ছে মাইনাস হচ্ছে হাফ পিকেবি মাইনাস হাফ লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ দ্য সল্ট। হ্যাঁ, সেই মতো করে তুমি লিখে যা পিএইচ থেকে বের করতে পারবে। মানে এটা হ্যান্ডারসন ইকুয়েশন থেকে না, কিন্তু তুমি চাইলে পিএইচ থেকে বের করতে পারবে। পিএইচ বের করতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এর পিএইচটা কত তুমি জাস্ট বের করবে। তা তোমাকে যেটা কাজ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে হ্যান্ডারসন ইকুয়েশনে বসিয়ে তোমাকে জাস্ট এই কালামটাকে ভর্তি করতে হবে। আচ্ছা, এখানে একটা কিন্তু বলে নিই যে হ্যান্ডারসন ইকুয়েশনে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। তাহলে তুমি এখানে কিন্তু সোডিয়াম অ্যাসিডের কোথাও মেশানো হচ্ছে না, তার বদলে সোডিয়াম অ্যাসিডে ইনসিটু তৈরি হয়ে যাচ্ছে। ইনসিটু তৈরি হয়ে যাচ্ছে মানে ব্যাপারটা দেখো, তাহলে অ্যাসিটিক অ্যাসিড তোমার 5 ml ছিল, এবারে যখন 0.5 ml তোমার সোডিয়াম হাইড্রক্সাইড তুমি বানালে, তাহলে 0.5 ml সোডিয়াম হাইড্রক্সাইড সে বেসিক্যালি 0.5 ml অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করে সে বেসিক্যালি 1 ml তোমার বানিয়ে ফেললো, 1 ml সোডিয়াম অ্যাসিডের জাস্ট তৈরি করে ফেললো, ঠিক আছে? তাহলে তা যদি তৈরি করে ফেলে তাহলে তুমি যখন ওই যে আমি যেটা বলবো যে এটা তৈরি হয়েছে মানে সল্টটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এনএইচ যতটা দিয়েছি ততটা, আর অ্যাসিড যেটা পড়ে আছে সেটা হচ্ছে ভলিউম অফ অ্যাসিটিক অ্যাসিড মাইনাস ভলিউম অফ এনএইচ। তাহলে সেটাকে মাথায় রাখবে। মানে পিএইচ বের করার সময় তুমি একটুখানি ফর্মুলাটা খেয়াল রাখো, সেখানে কিন্তু পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ 10 বেস, উপরে আছে সল্ট কনসেন্ট্রেশন, নিচে আছে অ্যাসিড কনসেন্ট্রেশন। এখানে কিন্তু সল্টটা কতটা হবে, সল্টটা হচ্ছে যতটা এনএইচ দেবে ততটা সল্ট তৈরি হবে, আর অ্যাসিড কতটা পড়ে থাকবে না যতটা 5 ml তুমি নিয়েছিলে সেইখান থেকে যতটা এনএইচ দিচ্ছ সেই যে ডিফারেন্সটা সেটা বেসিক্যালি ডিফারেন্সটা পড়ে থাকবে এইটা। আর এবং এর সঙ্গে আর একটা জিনিস যেটা আমি করতে দিচ্ছি, কমেন্ট অন দ্য ডিফারেন্স ইন রেজাল্টস ইন কলাম 1 2 3 4 5 6, মানে 5 and 6। এই যে 5 নম্বর 6 নম্বর যে কলাম না, তুমি এক্সপেরিমেন্টাল ভ্যালু আর থিওরিটিক্যাল ভ্যালুর মধ্যে একটা ডিফারেন্স পাবে দেখবে, ঠিক আছে? মানে তোমার ক্যালকুলেটেড ভ্যালুটা আর আমি যে ভ্যালুটা সাপ্লাই করে দিয়েছি এক্সপেরিমেন্টাল, দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? এবং এই ডিফারেন্সের কারণটা কি আর কি, সেই কারণটা হচ্ছে তোমাকে বেসিক্যালি একটুখানি মানে কি বলবো জাস্টিফাই করার চেষ্টা করা বা সে সম্বন্ধে কমেন্ট করা বা পসিবল এরারগুলো কোথা থেকে আসতে পারে, বা কেন এই ডিসক্রিপেন্সিটা আসছে আর কি, সেটা তুমি একটু দেখতে পাবে, ঠিক আছে? মানে দেখবে মানে এই ভ্যালুগুলোর থেকে তোমার এই হ্যান্ডারসন ইকুয়েশন থেকে পাওয়া ভ্যালুগুলো একটু একটু করে বেশি হয় আর কি, ওই 0.1 এর মতো করে মোরাললেস এটা বেশি হয়ে যায় মোরাললেস আর কি। হ্যাঁ, এবার এই কারণটা কি সেই কারণটা একটু বের করার চেষ্টা করো। তাহলে প্রবলেমটা পরিষ্কার তো, যে প্রবলেমটা আমি দিলাম সেটা পরিষ্কার, কোনো অসুবিধা আছে? হ্যাঁ স্যার, ঠিক না ঠিক আছে, চলো। আচ্ছা, এবারে দেখো যে একটা বাফার ভালো বাফার এর কথাটা মানেটা কি, মানে বাফার অ্যাকচুয়ালি কি করছে। বাফার হচ্ছে তুমি সামান্য পরিমাণ এইচ প্লাস বা ওই মাইনাস দিচ্ছ, বাফার যেটা করবে সে পিএইচটাকে চেঞ্জ হতে দেবে না, তাই না? এটা হচ্ছে বেসিক্যালি বাফারের মেল কাজটা। তাহলে বাফারের কাজটা ঠিক ঠিক করছে কথাটার মানেটা কি, মানেটা হচ্ছে যে তুমি ওই এইচ প্লাস বা ওই মাইনাস দিলে কিন্তু পিএইচটা চেঞ্জ হলো না। এবারে সেই বাফারই হচ্ছে তত ভালো বাফার যার ক্ষেত্রে আমি বেশি পরিমাণ এইচ প্লাস বা ওই মাইনাস দিলাম তবুও পিএইচ এর চেঞ্জ হচ্ছে না, মানে পিএইচ এর চেঞ্জ একটা হয় কিন্তু চেঞ্জটা একটু খুব খুব কম। এবারে কথাটা হচ্ছে যে ধরো আমি অন্যরকম ভাবে ভাবতে পারি, যে ধরো আমি ইউনিট পিএইচ চেঞ্জ করতে চাইছি, ধরো পিএইচ আমি বাড়াতে চাইছি, বাড়ালে কি হবে, আমাকে ওইচ মাইনাস অ্যাড করতে হবে। হ্যাঁ, এবারে যেমন এখানে দেখো এই যে আমি এখানে ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন যত কত বেড়েছে, খেয়াল করে দেখো যে পিএইচটা তত বেড়েছে, ঠিক আছে? আচ্ছা, মাইক্রোফোন কারো অন হয়ে গেছে, অফ করে দে। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম যে দেখো তোমার যত এনএইচ এর পরিমাণটা বেড়েছে, দেখো তোমার করসপন্ডিং পিএইচটা কিন্তু তত বেড়েছে। তার মানে জাস্ট ওই মাইনাস অ্যাড করলে পিএইচটা বাড়ে। এবারে আমাকে দেখতে হবে যে সেই বাফারই হচ্ছে ভালো বাফার যার ক্ষেত্রে 1 ইউনিট পিএইচ ইনক্রিজ করার জন্য আমাকে অনেক বেশি পরিমাণ ওয়েজ মাইনাস দিতে হয়, যার ক্ষেত্রে যত বেশি পরিমাণ ওয়েজ মাইনাস দিতে হবে টু ইনক্রিজ দ্য পিএইচ বাই এ ভ্যালু 1, তত ভালো বাফার। আবার ঠিক একই রকম ভাবে এইচ প্লাস অ্যাড করলে হচ্ছে তুমি জানো পিএইচটা কমে যায়, তাহলে এইচ প্লাস অ্যাড করলে যদি তোমার পিএইচ কমে গেছে তাহলে তোমাকে দেখতে হবে যে এক ইউনিট পিএইচ কমানোর জন্য কার ক্ষেত্রে কত বেশি এইচ প্লাস দিতে হচ্ছে। তো যার ক্ষেত্রে যত বেশি এইচ প্লাস বা ওই মাইনাস দিতে হবে সে বেসিক্যালি হচ্ছে তত ভালো তোমার বাফার।
তাহলে এই যে অ্যামাউন্টটা মানে যে কতটা পরিমাণে এইচ প্লাস বা ওইচ মাইনাস অ্যাড করতে হচ্ছে টু মেক এ চেঞ্জ অফ পিএইচ অফ দ্য বাফার সলিউশন বাই ইউনিটি, সেটাকেই ডিফাইন করা হচ্ছে বাফার ক্যাপাসিটি দিয়ে, বা সেটাকে এক্সপ্রেস করা হচ্ছে বাফার ক্যাপাসিটি দিয়ে। তাহলে আমরা সেই কাজটা এখন একটু করতে চাইছি, যে বাফার ক্যাপাসিটি। তার নেক্সট যে জিনিসটা নিয়ে আমাদের আলোচনা চলবে সেটা হচ্ছে বাফার ক্যাপাসিটি। বাফার ক্যাপাসিটি তাহলে মানে বাফার ক্যাপাসিটি টার্মটা কেন এলো না, যেটা আমি বলছি যে তোমার ধরো ডিফারেন্ট buffers have different ability to the different buffers have different ability to not change its pH with the addition of small amount of H plus or OH minus. The different buffers have different ability to not change its pH with the addition of small amount of H plus or OH minus. ঠিক আছে, এটা ব্যাপারটা ঠিক আছে। আচ্ছা, এবারে আমি জাস্ট যেটা চাইছি যে কোন বাফার কত ভালো বাফার সেইটাকে, মানে এই যে এবিলিটিটা আর কি, হ্যাঁ, সেইটাকে এক্সপ্রেস করবো একটা পার্টিকুলার কোয়ান্টিটিতে, যেটা হচ্ছে বাফার ক্যাপাসিটি। তাহলে দিস এবিলিটি is quantitatively expressed in terms of buffer capacity. This ability is quantitatively expressed in terms of buffer capacity. আচ্ছা, এবারে ডেফিনেশনটা কি, আমি বাফার ক্যাপাসিটি ডিফাইন করব কি করে? বাফার ক্যাপাসিটি is defined as buffer capacity is defined as the মানে আসলে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বা অ্যামাউন্ট অফ এইচ প্লাস বা ওই মাইনাস, এটা এইরকম ভাবে তুমি বলতে পারো, কিন্তু এইচ প্লাস ওই মাইনাস যেটা অ্যাড করবো সেটা কিন্তু ইন টার্মস অফ মোল পার লিটার আর কি, মানে কনসেন্ট্রেশন চেঞ্জ আর কি। তাহলে মানে বাফার ক্যাপাসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য, এইভাবে বলি, চেঞ্জ ইন concentration of H plus or OH minus needed for unit change of pH of the solution. Unit change of pH of the solution. The buffer capacity is defined as the change in concentration of H plus or OH minus needed for unit change of pH of the solution. pH of the buffer solution. তাহলে এইরকম ভাবে তুমি ডিফাইন করতে পারো যে বাফার ক্যাপাসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ H plus বা OH minus needed for unit change of pH of the buffer solution. তার মানে এই বাফার, মানে এটাকে তুমি বিটা দিয়ে এক্সপ্রেস করো, বাফার ক্যাপাসিটিটাকে, বাফার ক্যাপাসিটি ইউজুয়ালি বিটা দিয়ে এক্সপ্রেস করা হয়, হ্যাঁ, এটাকে বিটা দিয়ে এক্সপ্রেস করা হয়। তাহলে বিটাটাকে তুমি এইরকম ভাবে ডিফাইন করো, ধরো আচ্ছা তুমি যদি OH মাইনাস অ্যাড করো, তুমি কি দেখেছো না তোমার OH মাইনাস অ্যাড করলে তোমার পিএইচটা বাড়ে। তাহলে আমি যদি এখানে ইউনিট পিএইচ চেঞ্জ করতে চাই, তার জন্য কনসেন্ট্রেশন অফ OH মাইনাসের যে চেঞ্জটা করতে সেটাকে তুমি বাফার ক্যাপাসিটি বলতে পারো। অথবা তুমি যদি এই কনসেন্ট্রেশন অফ H প্লাস চেঞ্জ করে সেইখান থেকে পিএইচটাকে চেঞ্জ করতে গেলে তাহলে একটা নেগেটিভ সাইন দিয়ে আসবে। তাহলে এটা কি
এটা হচ্ছে মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই হচ্ছে তোমার ডি অফ পিএইচ, এটা ঠিক আছে। এইটা তাহলে বিটাটা হচ্ছে ডি কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস বাই ডি পিএইচ ইকুয়াল টু যে মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই ডি পিএইচ। তাহলে এইটা এইটা এটা কেন প্লাস দিয়ে, এটা মানে ডান দিকটা বেসিক্যালি মানে শেষের টার্মটা কেন আমি মাইনাস সাইনটা দিয়েছি, কারণ এইচ প্লাস অ্যাড করলে পিএইচটা বেসিক্যালি কমে, সেই জন্য একটা মাইনাস সাইন দিয়ে দেওয়া হয়েছে যাতে করে বিটাটাকে তুমি পজিটিভ হিসেবে এক্সপ্রেস করতে পারো, ঠিক আছে। এই হচ্ছে তোমার বেসিক্যালি গল্পটা। আচ্ছা, এবারে এই যে বিটা, তার একটা এক্সপ্রেশন তোমাকে বের করতে হবে। বিটা তুমি ডিফাইন করলাম এরকম ভাবে, একটা এক্সপ্রেশন বের করতে হবে। আচ্ছা, এক্সপ্রেশনটাকে বের করার জন্য তুমি অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে এক রকমের এক্সপ্রেশন বেরোবে, বেসিক বাফারের ক্ষেত্রে এক রকমের এক্সপ্রেশন বেরোবে। কারণ অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে তুমি যে ওই যে মানে যেটা হচ্ছে মানে কি বলবো, ওইচ মাইনাস অ্যাড করবে, আর বেসিক বাফারের ক্ষেত্রে হচ্ছে তুমি এইচ প্লাস অ্যাড করবে। হ্যাঁ, সেই মতো করে আমি একটা করে দিচ্ছি, অন্যটা তুমি বাড়িতে কিন্তু ঠিক ঠিক করে করতে পারবে। ধরো আমি লেটসে একটা অ্যাসিডিক বাফার কনসিডার করছি, লেট আস কনসিডার অ্যান্ড অর্থাৎ আমি যে এক্সাম্পলটা আগে দিয়েছি তার সঙ্গে আমি যে মানানসই করে ব্যাপারটাকে করতে চাইছি। মানে এখানে একটু বোঝার চেষ্টা করো যে আমি এখানে কি করেছি, অ্যাসিডের পরিমাণটাকে ফিক্স রেখে ভলিউম অফ এনওইচটাকে ভ্যারি করিয়েছি। অর্থাৎ ভলিউম অফ এনওইচ ভ্যারি করা মানে ওইচ মাইনাসের কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে তুমি ইনক্রিজ করেছো। ইনক্রিজ করার জন্য দেখো তোমার দেখো পিএইচ এর চেঞ্জ হচ্ছে। তুমি ধরো খেয়াল করো, ধরো আমি এইভাবে ব্যাপারটাকে ভাবি, এই ধরো তোমার মোটামুটি ভাবে এই ধরো 4.23 4.27 আর এখানে 5.23, এইখান থেকে এই চেঞ্জটা অ্যারাউন্ড 1 ইউনিটের মতো চেঞ্জ। দেখো একটু খেয়াল করো, মানে মোরাললেস 1 ইউনিটের মতো চেঞ্জ, তাই না? তাহলে এই যে পিএইচটা 1 ইউনিটের মতো চেঞ্জ হলো, তার জন্য তোমাকে দেখো ওইচ মাইনাস এই 1.5 ml থেকে বাড়িয়ে বাড়িয়ে তোমার 4 ml পর্যন্ত নিয়ে যেতে হলো। অর্থাৎ ওইচ মাইনাসের কনসেন্ট্রেশনটা একটা পার্টিকুলার ইনক্রিজ তুমি করেছো, তার জন্য পিএইচ এর দেখো তোমার একটা ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে ব্যাপারটা, যে তাহলে আমি ইউনিট পিএইচ চেঞ্জ করার জন্য একটা অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে তুমি কি করছো না, ওইচ মাইনাসটাকে অ্যাড করছো। তাহলে আমি সেইটাকে জাস্ট বোঝার চেষ্টা করছি যে তুমি একটা অ্যাসিডিক বাফার কনসিডার করো, let us consider an acidic buffer whose pH is given by the Henderson equation। সেটা কেমন দেখতে না, পিএইচটা হচ্ছে তোমার পিকে প্লাস log 10 বেস concentration of salt by concentration of acid, concentration salt by concentration of acid। মানে আমি এই SALT বা ACID পুরোটা লিখছি না, concentration salt by concentration of acid। এটা মানে আমি আসলে যেটা করছি সেটা হচ্ছে ডেরিভেশন অফ এক্সপ্রেশন অফ বিটা, এই কাজটাকে করছি, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো তুমি কোন একটা পার্টিকুলার মানে শুরুতে ধরো তোমার এইরকম ভাবে একটা পিএইচ ছিল, আর এবারে আমি কিছুটা বেস অ্যাড করলাম, ওইচ মাইনাস অ্যাড করলাম। মানে আমি ওইচ মাইনাস অ্যাড করলাম যাতে করে কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাসটা পাল্টাচ্ছে। তাহলে লেট আস অ্যাড সাম ওইচ মাইনাস such that concentration of acid now reduces to, ধরো CA প্রাইমে রিডিউস করে গেল। সেটা কি হবে না, সেটা বেসিক্যালি হচ্ছে তোমার যতটা অ্যাসিটিক অ্যাসিড ছিল সেইখান থেকে তুমি যে ওইচ মাইনাসটাকে অ্যাড করেছো সেই ডিফারেন্সটা, এটা ধরো মানে আমি যতটা অ্যাড করেছি সেটাকে এক কাজ করি, একটা ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট ডেল্টা দিয়ে লিখি। এটা হচ্ছে ডেল্টা ইন্টু সি ওইচ মাইনাস, মানে লেট আস অ্যাড সাম ওইচ মাইনাস সাজ দ্য কনসেন্ট্রেশন অফ অ্যাসিড নাও রিডিউস টু। আমি কিছুটা ওইচ মাইনাস অ্যাড করলাম যাতে করে কি হয়েছে না, দেখো আমি এই পার্টিকুলার ক্ষেত্রে ইকুয়াল ভলিউমে অ্যাড করেছিলাম বলে এই যে আগে ছিল ধরো কথা বলছি ভলিউম অফ অ্যাসিটিক অ্যাসিড ছিল হচ্ছে 5, তাহলে 1 ml তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করো তাহলে
তোমার এফেক্টিভলি অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা কমে যাবে, আগে যা ছিল তার তুলনায় কমে যাচ্ছে। এবং কতটা কমছে, আমি যে পরিমাণ তোমার ওইচ মাইনাসে অ্যাড করেছি তার করসপন্ডিং কনসেন্ট্রেশনটা যদি ডেল্টা সিওইচ মাইনাস হয়, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে তোমার বেসিক্যালি নতুন যে অ্যাসিডের কনসেন্ট্রেশনটা সেটা হয়ে গেল হচ্ছে সিএ মাইনাস ডেল্টা সি অফ ওইচ মাইনাস। আর যে ওইচ মাইনাসটা অ্যাড করলাম সে বেসিক্যালি কি করছে, ওই অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করে বেসিক্যালি সল্ট তৈরি করেছে। তাহলে তাহলে কনসেন্ট্রেশন অফ সল্ট নাও বিকামস সিএস প্রাইম, সেটা কি হবে না আগে যা ছিল তার সঙ্গে এটা জাস্ট যোগ হয়ে যাবে। তাহলে আমি যখন ওই আগের যে এক্সাম্পলটা বললাম সেখানে তোমার একটা অ্যাসিডিক অ্যাসিড আমি এক্সেস দিয়ে রেখেছিলাম, এবারে এনওইচ যখন অ্যাড করলাম তাহলে তোমার অ্যাসিডের কনসেন্ট্রেশনটা কমবে, সল্টের কনসেন্ট্রেশনটা বাড়বে। তাহলে এবারে যে ওইচ মাইনাসটা অ্যাড করছি সেটার কনসেন্ট্রেশন যদি ডেল্টা সি ওইচ মাইনাস হয়, তাহলে অ্যাসিডের কনসেন্ট্রেশনটা তোমার কমে গেল ডেল্টা সি ওইচ মাইনাস অ্যামাউন্ট, আর সল্টের কনসেন্ট্রেশনটা ডেল্টা সি ওইচ মাইনাস অ্যামাউন্ট হচ্ছে তোমার বেসিক্যালি বেড়ে গেল। ঠিক আছে, তাহলে এখন পিএইচ কি হবে, তাহলে নাও চেঞ্জ পিএইচ বিকামস, তুমি যদি এটাকে লেটস সে পিএইচ প্রাইম বলো, তাহলে পি কে যেমন আছে প্লাস লগ 10 বেস, উপরে ছিল কনসেন্ট্রেশন অফ সল্ট, কনসেন্ট্রেশন অফ সল্ট এখন হয়ে গেছে সিএস প্লাস ডেল্টা সি অফ ওইচ মাইনাস, আর নিচে আছে হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, সেটা হয়ে যাচ্ছে সিএ মাইনাস ডেল্টা সি ওইচ মাইনাস। এটা হচ্ছে তোমার চেঞ্জ পিএইচটা হলো এইটা। তাহলে আগে পিএইচটা ছিল এটা, এখন তোমার পিএইচটা চেঞ্জ হয়ে গেল এটা। তাহলে চেঞ্জ ইন পিএইচ কত হচ্ছে, তাহলে চেঞ্জ ইন পিএইচ যদি ডেল্টা পিএইচ বলি, তাহলে পরিষ্কার পিএইচটা বেড়ে গেছে ওইচ মাইনাস অ্যাড করেছি বলে, তাহলে ফাইনাল পিএইচ মাইনাস ইনিশিয়াল পিএইচ, এই ডিফারেন্সটা। এবারে দেখো যদি তুমি এই ইকুয়েশনটা 1 নম্বর ইকুয়েশন বলো আর এই ইকুয়েশনটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন বলো, তা 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশন বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে, লগ মানে পিকে কেটে চলে গেল, লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ সল্ট প্লাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস বাই হচ্ছে কনসেন্ট্রেশন অফ অ্যাসিড মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস, এইটা মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, এইটা এটা। আর এবার একটুখানি ভদ্রভাবে এটাকে লেখা যাক। ধরো তুমি এক কাজ করো, এটাকে লিখছো লগ 10 বেস, এই উপরে একটা সিএস ভাগ করে দাও, তো সেটা হয়ে যাচ্ছে 1 প্লাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস বাই সিএস, আর নিচে তুমি সি এ ভাগ করে দাও, এটা হচ্ছে 1 মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস বাই সিএ, এইটা হলো মাইনাস লগ 10 বেস সিএস বাই সিএ, এটা। এটা কি দাঁড়াচ্ছে না লগ 10 বেস সিএস বাই সিএ তুমি আলাদা করে দাও, প্লাস লগ 10 বেস এইটা হচ্ছে 1 প্লাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস বাই সিএস মাইনাস লগ 10 বেস 1 মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ সিওইচ মাইনাস বাই সিএ, আর লাস্টেরটা যেমন আছে মাইনাস লগ 10 বেস সিএস বাই সিএ, এইটা। তো দেখো এইটা তোমার কেটে চলে গেল। আর এবারে দেখো এইটা তো মানে যে পরিমাণ ওইচ মাইনাস বা অ্যাড করছো সেটা যদি কনসেন্ট্রেশন অফ সল্টের তুলনায় অনেক কম হয়, বা যে ওইচ মাইনাসে অ্যাড করছো সেটা অ্যাসিডের কনসেন্ট্রেশন তার তুলনায় যদি তোমার কম হয়, তুমি এটা অ্যাপ্রক্সিমেট করে এটা লিখতে পারো, এটা হচ্ছে তোমার বেসিক্যালি ডেল্টা সি ওইচ মাইনাস বাই সিএস, আর এটাকে তুমি লিখতে পারছো এটা 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 মাইনাস ডট 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 একটা থাকতো, মানে আসলে আমি এই ফর্মুলাটাকে ইউজ করছি। ln 1 প্লাস এক্স এর ফর্মুলা কি, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস ডট 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 ডট, তো আর ln 1 মাইনাস এক্স এর ফর্মুলাটা কি সব মাইনাস, এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস ডট 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 ডট। তার প্রত্যেক ক্ষেত্রেই দেখো যদি এক্সটা খুব ছোট হয়ে যায়, মানে যখন এক্সটা যদি মাঝ লেস দেন 1 হয়ে যায়, দেন কি দাঁড়াবে না ln 1 প্লাস এক্সটাকে তুমি জাস্ট অ্যাপ্রক্সিমেটলি এক্স বলতে পারছো, আর ln 1 মাইনাস এক্সটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি মাইনাস এক্স বলতে পারছো, মানে লগের এক্সপানশন করছো, এবং এক্স যদি খুব ছোট হয় তুমি এইরকম ভাবে তাকে লিনিয়ারাইজ করে নিতে পারছো।
ঠিক আছে? এটা তাহলে এটা এরকম হলো, আর এইটা তাহলে কি হবে, এই পরের পার্টটা মাইনাস, এটা তোমার মাইনাস অলরেডি আছে, এখানে হচ্ছে মাইনাস ডেল্টা সি ওইচ মাইনাস বাই তোমার সি এ হচ্ছে মাইনাস ডট 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 এটা হচ্ছে, তাহলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে কি দাঁড়াচ্ছে ডেল্টা সি ওইচ মাইনাস তার সঙ্গে 1/CS প্লাস 1/CA হলো এইটা, সরি এটা, তাহলে এটা দেখো কি হচ্ছে ডেল্টা, আচ্ছা এখানে একদম লিখে দিচ্ছি ডেল্টা পিএইচ বাই ডেল্টা সি অফ ওইচ মাইনাস, এটা হয়ে যাচ্ছে তোমার সিএস সিএ, এটা সিএস প্লাস সিএ। তাহলে এবারে বিটা যেটা বাফার ক্যাপাসিটি সেটা তো কি ছিল ডেল্টা অফ ওয়েজ মাইনাস বাই ডেল্টা অফ পিএইচ, যখন তোমার এই পিএইচ এর চেঞ্জটা ডেল্টা পিএইচটা তোমার টেন্স টু 0 আর কি, এইটা সেটা কি হবে না সিএস সিএ ডিভাইডেড বাই সিএস প্লাস সিএ হয়ে গেল। এইটা মানে আসলে যখনই ওই চেঞ্জটা তোমার খুব অল্প হয়ে যাবে তখন সেটা ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট হয়ে গেল, ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট হয়ে গেলেই সেটাই তোমার বেসিক্যালি বাফার ক্যাপাসিটি। এটা তাহলে এইটা হয়ে যাচ্ছে দেখো তোমার একটা ওই অ্যাসিডিক বাফার, তার জন্য বাফার ক্যাপাসিটির ফর্মুলা। তাহলে জাস্ট যদি এমন হয় যে খুব অল্প পরিমাণে অ্যাকচুয়ালি তুমি ওয়েজ মাইনাস অ্যাড করেছো, তাহলে তোমার বাফার ক্যাপাসিটি বাই ডেফিনেশন হয়ে যাচ্ছে সিএস সিএ বাই সিএস প্লাস সিএ। এটা ঠিক আছে। আচ্ছা একটা জিনিস তুমি খেয়াল করো, সেটা হচ্ছে এই যে তোমার যদি মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাসিড টেকেন সেটাকে তুমি C0 বলো, লেট C0 বি দা, মানে ওই যে আমি যে ধরো এই যে এক্সাম্পলটা বলেছি, ইনিশিয়ালি তুমি অ্যাসিডিক অ্যাসিড নিয়েছো হচ্ছে 5 ml প্রত্যেকটা ক্ষেত্রে, তার একটা করসপন্ডিং কনসেন্ট্রেশন আছে, সেটা আমি C0 বলছি। লেট C0 বি দা ইনিশিয়াল concentration of উইক অ্যাসিড টেকেন। এটা তাহলে তুমি সেখান থেকে যখন তোমার কিছুটা বেস তুমি অ্যাড করছো, তাহলে যে সল্টটা তৈরি হলো আর যতখানি অ্যাসিড পড়ে আছে এই দুজনের কনসেন্ট্রেশনের যোগফলটা নিশ্চয়ই C0 এর সঙ্গে সমান হবে। তুমি তো ইকুয়াল ভলিউমের মানে ইকুয়াল স্ট্রেংথের অ্যাসিড আর বেস নিয়েছিলে, তাহলে ইকুয়াল স্ট্রেংথের অ্যাসিড আর বেস যদি তোমার নেওয়া হয়, তাহলে খুব অবভিয়াস ব্যাপার হচ্ছে যে অ্যাসিড তুমি 5 ml অ্যাসিড নিয়েছো, এবারে তুমি যখন NaOH-টাকে অ্যাড করছো, তাহলে অ্যাসিডের পরিমাণ যতটা কমছে ঠিক ততটাই সল্ট তৈরি হচ্ছে, সেখানে সল্টের কনসেন্ট্রেশন অ্যাসিডের কনসেন্ট্রেশনের যোগফলটা কিন্তু তোমার বেসিক্যালি C0 এর সঙ্গে সমান হচ্ছে। এইটা তা যদি হয় তাহলে দেখো, তাহলে দেন এই যে বিটার এক্সপ্রেশন যেটা লেখা আছে CS CA বাই CS প্লাস CA, CS CA বাই CS প্লাস CA, এই যে জিনিসটা তুমি এক কাজ করো, যে কোনো একটাকে তুমি জাস্ট রিপ্লেস করো, ধরো সি এটাকে তুমি তারা পাল্টে দাও এখান থেকে, তাহলে সিএস যেমন আছে এটা থাক, এটাকে C0 মাইনাস সিএস করে দাও, আর এখানে হচ্ছে সিএস যেমন আছে থাক, প্লাস সি এটাকে তুমি জাস্ট বেসিক্যালি C0 মাইনাস সিএস করে দাও। এটা তাহলে কি দাঁড়াচ্ছে, তার উপরটা দাঁড়াচ্ছে C0 CS মাইনাস সিএস তার স্কোয়ার, আর নিচটা গেলে সিএস সিএস কেটে গিয়ে তোমার C0 হয়ে গেল। আচ্ছা এবার আমি এটা দেখতে চাইছি যে কখন বিটার ভ্যালুটা তোমার ম্যাক্সিমাম হবে, অর্থাৎ সল্টের কনসেন্ট্রেশন কত হলে বা ওয়েজ মাইনাসটা এক্স্যাক্টলি কতটা অ্যাড করলে তোমার বিটাটা তোমার ম্যাক্সিমাম হবে। তা টু ফাইন্ড মানে বাফার ক্যাপাসিটি ম্যাক্সিমাম কখন হয় আর কি, টু ফাইন্ড দ্য ভ্যালু অফ সিএস অ্যাট হুইচ বিটা ইজ ম্যাক্সিমাম, আমি কি পুট করব না ডেরিভেটিভ করব, ডেল বিটা বাই ডেল সিএসটা করবো, সেটা ইকুয়াল টু 0 করবো। সেটা কি দাঁড়াচ্ছে, এখান থেকে যদি তুমি করো C0টা তো বাদ চলে যাবে, তাহলে এখান থেকে হচ্ছে C0 মাইনাস 2CS, এটা ইকুয়াল টু তোমার 0 হয়ে যাবে, তাহলে সেখান থেকে সিএসটা হয়ে যাচ্ছে কত C0 বাই 2, সিএসটা হয়ে গেছে তোমার C0 বাই 2। হ্যাঁ এটা তাহলে এবারে সিএস যদি C0 বাই 2 হয়, তাহলে এই ফর্মুলায় বসিয়ে দিলে ক্লিয়ারলি
CS equal to CA when beta is maximum. মানে এই ইকুয়েশনে CS প্লাস CA তো C0, তুমি যদি CA-টাকে এখান থেকে বের করে নাও, মানে CS থেকে যদি C0/2 হয়ে যায়, তাহলে CA-টা হচ্ছে তোমার C0/2 হয়ে যায়, তাহলে ক্লিয়ারলি CS ইকুয়াল টু CA, মানে ক্লিয়ারলি CS ইকুয়াল টু CA হবে when বিটা ইজ ম্যাক্সিমাম। অর্থাৎ যখন তোমার আরেকটা জিনিস এটা আমি বলে নিই, হয়তো মনে হতে পারে তোমার, এখান থেকে তুমি যদি এই ডেল টু বিটা বাই ডেল CS তার স্কোয়ারটাকে করো না এখান থেকে, মানে এখানে একটা জিনিস বলি, এটা তো ইকুয়াল টু 0 করেছে, মানে ডেল বিটা বাই ডেল CS, এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করলে কি হবে, এটা হচ্ছে তোমার C0 মাইনাস 2CS বাই নিচে একটা C0 থেকে যাচ্ছে, এটা ঠিক আছে না? তাহলে সেটা তোমার জাস্ট তুমি লিখতে পারো 1 মাইনাস 2CS বাই C0 থেকে যায়, তাহলে আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাস 2/C0 হবে, সেটা কিন্তু লেস দেন 0। লেস দেন 0 মানে তুমি বুঝতে পারছো এটা ম্যাক্সিমাম, ঠিক আছে? মানে এটা এমনিতে ইউজুয়ালি করা হয় না তোমার, কিন্তু এখানে মনে হতে পারে যে এটা অ্যাকচুয়ালি মিনিমাম হলো না ম্যাক্সিমাম হলো, এটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হলো, কারণ এটা তোমার লেস দেন 0 হচ্ছে। এবং কখন সেই ম্যাক্সিমাম ভ্যালুটা তুমি পাচ্ছ না, যখন CS ইকুয়াল টু CA হয়ে যাচ্ছে, তখনই তোমার বিটাটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? মানে তোমার সল্টের কনসেন্ট্রেশন এবং অ্যাসিডের কনসেন্ট্রেশনটা যখন সমান সমান, তার মানে বেসিক্যালি হচ্ছে যখন তুমি 2.5 ml NaOH অ্যাড করে দিয়েছো, এই যে সিচুয়েশনটা, এই যে কেসটা, তোমার অ্যাসিটিক অ্যাসিড ছিল হচ্ছে 5 ml, তুমি 2.5 ml যখন অ্যাড করে দিই, তাহলে সল্টও তৈরি হচ্ছে 2.5 ml, আর তোমার অ্যাসিড পড়েও আছে তোমার 2.5 ml আর কি, সেই পার্টিকুলার কেসে হচ্ছে বাফার ক্যাপাসিটিটা ম্যাক্সিমাম হবে। অর্থাৎ এই যে মানে তার মানে বেসিক্যালি এই যে অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিডের বাফারকে তুমি যখন ইউজ করবে, তখন হচ্ছে যদি তুমি এই 4.70 এর কাছাকাছি পিএইচে তুমি যদি করো, তাহলে কিন্তু সে বেস্ট বাফার হিসেবে কাজ করতে পারবে আর কি। সেক্ষেত্রে তোমার অনেকটা বেশি পরিমাণ ওইচ মাইনাস অ্যাড করার পরেও হচ্ছে পিএইচটা মোরাললেস কনস্ট্যান্ট থাকে, এটা ঠিক আছে? এইটা একটা জিনিস যেটা তোমাকে মাথায় রাখতে হবে, হলো? দেখো তাহলে এই যে আলোচনাটা হলো, মানে বাফার ক্যাপাসিটি সেটাকে ডিফাইন করা এবং সেই বাফার ক্যাপাসিটি জাস্ট বের করা, এটা তোমার বুঝতে কোনো অসুবিধা হলো না, ঠিক আছে? ঠিক আছে পুরো ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমাকে একটা কাজ দিই বাড়িতে, এটা বেশ বড় কাজ করবে তুমি। আচ্ছা, কাজটা কি? কাজটা হচ্ছে তুমি একটা করো, সেটা হচ্ছে যে তোমার, মানে আমি তো যেটা করলাম এই অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিডের বাফার, অর্থাৎ অ্যাসিডিক বাফার, তার ক্ষেত্রে ওইচ মাইনাস অ্যাড করলাম, ওইচ মাইনাস অ্যাড করে হচ্ছে তোমার পিএইচ এর চেঞ্জটা দেখলাম, সেখান থেকে বাফার ক্যাপাসিটি ডিফাইন করলাম। তুমি এক কাজ করবে, তুমি স্টার্ট উইথ মানে কনসিডার করো আর কি, কনসিডার এ বেসিক বাফার obeying the Henderson equation POH equal to PKB plus log 10 base, উপরে হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ সল্ট বাই হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ বেস, তাই তো? এইটা। আচ্ছা, প্রথমে যেটা করবে তুমি এই পিওএইচ থেকে পিএইচটাকে বের করে নাও। পিএইচটা হচ্ছে কি হবে, পিকে ডব্লিউ মাইনাস পিওএইচ হবে, তার মানে বেসিক্যালি পিএইচটা হচ্ছে পিকে ডব্লিউ মাইনাস পিকেবি মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ বেস। মানে এইটা হচ্ছে ওয়ার্কিং ইকুয়েশন হোক। আর এই ইকুয়েশন তুমি খেয়াল করে দেখো যে বেসের কনসেন্ট্রেশন, মানে তুমি এই মিডিয়ামে যদি অ্যাসিড অ্যাড করো, আগে যেমন ওইচ মাইনাস অ্যাড করলে, এখন যদি এইচ প্লাস অ্যাড করো, তাহলে এইচ প্লাস সে বেসের সঙ্গে রিয়াক্ট করবে, অর্থাৎ বেসের কনসেন্ট্রেশনটা কমবে আর করসপন্ডিং হচ্ছে তোমার সল্টের কনসেন্ট্রেশনটা বাড়বে, ঠিক আছে? তাহলে এবারে তুমি এই এখানে এইচ প্লাস অ্যাড করো, এইচ প্লাস অ্যাড করে যে পিএইচ চেঞ্জটা হচ্ছে সেইখান থেকে তুমি বিটাটাকে বের করো, মানে জাস্ট এখান থেকে ফাইন্ড দ্য এক্সপ্রেশন of buffer capacity beta find the expression
অফ বাফার ক্যাপাসিটি বিটা, ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ বাফার ক্যাপাসিটি বিটা। কিরকম করে, মানে আমি যেটা বলতে চাই বিটাটা তুমি এখন এইরকম ভাবে ডিফাইন করবে, মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই ডিপিএইচ। তার মানে আমি বলতে চাইছি যে মাইনাস লিমিট পিএইচটা ডেল্টা পিএইচটা টেন্ডস টু 0 ডেল্টা সিএইচ প্লাস বাই ডেল্টা পিএইচ। এইরকম ভাবে তুমি বিটাটাকে ডিফাইন করবে। এটা তোমাকে কাজ দিচ্ছে, হ্যাঁ। যেটা উত্তর বেরোবে সেটা আমি দেখবে যে মানে যেটা আমি তোকে হিন্টসও দিয়ে দিচ্ছি, মানে এটা অ্যান্সার যেটা বেরোবে সেটা হচ্ছে বিটাটা তোমার কনসেন্ট্রেশন অফ সল্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ বেস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ সল্ট প্লাস কনসেন্ট্রেশন অফ বেস, এইটা দেখবে তোমার উত্তর বেরোচ্ছে। এবং সেখান থেকে যখন সিএস ইকুয়াল টু সিবি হবে তখন বিটাটা ম্যাক্সিমাম হবে, মানে হোয়েন সিএস ইকুয়াল টু সিবি দেন বিটা উইল বি ম্যাক্সিমাম। এটা তুমি দেখতে পাবে, ঠিক আছে। এইটা তোমাকে একটা বড় হোমওয়ার্ক হিসেবে দিলাম। তাহলে আগের প্রবলেমটা যেটা করে দেওয়া হলো সেটা খুব ভালো করে দেখবে, দেখার পর আমি ওয়ার্কিং ইকুয়েশন তোমায় লিখে দিয়েছি। এবার তুমি এইচ প্লাস অ্যাড করো, এইচ প্লাস অ্যাড করলে যে সল্টের কনসেন্ট্রেশনটা বাড়লো, বেসের কনসেন্ট্রেশনটা কমলো, তাহলে শুরুতে এক পিএইচ ছিল, শেষে এক পিএইচ ছিল, সেই ডিফারেন্সটাকে তুমি ক্যালকুলেট করবে, করে তুমি আস্তে 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 মানে এগোবে, ঠিক আছে। দেখো যা বলেছি তাতে কোনো অসুবিধা আছে? মানে এখন পর্যন্ত যা হয়েছে তাতে কারো কোনো সমস্যা থাকছে না একটু বলে নাও। আমরা একটা পার্ট শেষ করলাম যেটা বেসিক্যালি বাফার, বিভিন্ন রকমের বাফার, হ্যান্ডারসন ইকুয়েশন, বাফার ক্যাপাসিটি ইত্যাদি রিলেটেড যে আলোচনাটা সেটা আমরা এখানে শেষ করলাম। তাহলে দেখো এই যা বলেছি তাতে কোথাও কারো কোনো অসুবিধা আছে কিনা, তারপর আমরা নেক্সট টপিকে যাব, ঠিক আছে। করে আছিস না সব চলে গেছিস? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। আসলে এই জিনিসগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মানে এগুলো মানে আসলে আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা ভীষণ ক্যাজুয়ালি পড়া নয়। ফিজিক্যাল কেমিস্ট্রি মাস্টারমশাইরা ক্যাজুয়ালি পড়ায়, ইনঅর্গানিক কেমিস্ট্রি মাস্টারমশাইরাও ক্যাজুয়ালি পড়ায়। ইনঅর্গানিক কেমিস্ট্রি মাস্টারমশাইদের ধারণা হচ্ছে যে আরে ওটা তো ফিজিক্যালি একটু আধটু পড়বে, কি আছে করে দেখবে। এই যে প্রথম থেকে অ্যাসিড বেস, তারপরে সেখান থেকে আয়নিক ইকুইলিব্রিয়ামের যে পুরো জায়গাটা আছে, হ্যাঁ, সেখানে তোমার দেখবে ওই অ্যাসিড বেস এই বিভিন্ন রকমের যে কনসেপ্টটা হচ্ছে খানা টানা সেই সব নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে আর কি। এই সবগুলো জিনিস এই আমি যে আইনিক ইকুইলিব্রিয়াম যে পার্টটা পড়াতে দেখবে এইগুলো নিয়ে দেখবে খুব কম এমফেসিস দেওয়া হচ্ছে। আর ফিজিক্যাল কেমিস্ট্রি ঠিক একই রকম ভাবে, ফিজিক্যাল কেমিস্ট্রি এত ভালো ভালো বড় 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 সব জিনিসপত্র আছে, মানে এই সেমিস্টারে ধরো যদি তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী দেখো যে বেসিক থার্মোডাইনামিক্স মানে ফার্স্ট ল, সেকেন্ড ল, তারপর তোমার ওদিকে হচ্ছে তোমার বেসিক্যালি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আছে, এদিকে রেডক্স ইকুইলিব্রিয়াম আছে, এদিকে তোমার কন্ডাক্টেন্স আছে, বা আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটি হলে এই সেমিস্টারের মধ্যেই হচ্ছে তোমার বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স আছে। তো এইগুলো এত এত ইম্পর্টেন্ট জিনিস, তো সেইগুলোতেই এমফাসিস দেওয়া হচ্ছে। আইনিক ইকুইলিব্রিয়ামটা তুমি একটা ক্লাসের মধ্যে কোনোভাবে হরকে দেওয়া বা দুটো ক্লাসের মধ্যে কোনোভাবে হরকে হারকে জাস্ট করে দেয় আর কি এইটা। কিন্তু এটা একদমই উচিত না, কারণ মানে কেমিস্ট্রির লোক হিসেবে তোমার এইখানে যে আইনিক ইকুইলিব্রিয়ামের যে কনসেপ্টগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে না, সেটা ভীষণ দরকার। তার কারণটা তুমি প্র্যাকটিক্যাল যখন করবে বা তুমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবে তখন কোয়ান্টাম মেকানিক্স লাগবে না, বা প্র্যাকটিক্যাল করবে যখন তখন কোয়ান্টাম মেকানিক্স লাগবে না, বা ইভেন থার্মোডাইনামিক্সের যে একদম শুরুর দিকে বেসিক প্রিন্সিপালসগুলো তোমার অত কিছু দরকার পড়বে না। যেটা দরকার পড়বে সেটা কিন্তু এই জিনিসপত্রগুলো, ঠিক আছে। মানে পুরো প্র্যাকটিক্যালগুলো দাঁড়িয়ে আছে কিন্তু আমরা যে সমস্ত কথাবার্তা বলছি তার উপরে আর কি। ওই জন্য এই জায়গাটা আমার মনে হয় যে যথেষ্ট এমফ্যাসিস দিয়ে পড়া দরকার। হুম, ইনঅর্গানিক কি পড়া হচ্ছে অন্য জায়গায় তোদের? ফিজিক্যাল কেমিস্ট্রি তো ঠিক আছে আমি বুঝলাম, মানে ফিজিক্যাল কেমিস্ট্রি কি মাস্টার মানে এই জায়গাটা কলেজে পড়া হয়েছে রে তোদের? ফিজিক্যাল কেমিস্ট্রি ছেলেরা বল, কলেজে এইসব জিনিসপত্র পড়া হয়েছে? মানে কলেজের আইনিক ইকুইলিব্রিয়াম পড়ানো শেষ হয়ে গেছে? কাদেরও আছিস? কেউ আছিস? হ্যাঁ, মানে কারো কলেজে শেষ হয়নি এটা? না হয়নি, বা কাদেরও হয়নি? মানে এখন প্রথম দিকটা হচ্ছে নাকি এখনো? আরে পড়াচ্ছে আর একজন কন্ডাক্টরস পড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, তোদের কোন কলেজে? স্যার বেথুন। বুঝছেন, মানে কন্ডাক্টর পড়াচ্ছেন, আরেকজন কি পড়াচ্ছেন?
থার্মোডাইনামিক্সের সেকেন্ড লটা সবে শুরু হয়েছে। শুরু হয়েছে, আচ্ছা। আমরা ওই আগের সেমিস্টারে তো সেকেন্ড লটাকে করে রেখেছি, সেকেন্ড ল পর্যন্ত। আমরা আবার এটা পড়াতে শুরু করব, কিন্তু এই টাইমটা নিয়ে ছেলেদের সব সমস্যা হচ্ছে। হ্যাঁ, সেই টাইমটা একটুখানি ঠিক করে আমরা শুরু করবো আর কি। এ করে আমাদের আবার এই মানে আপ টু সেকেন্ড ল পর্যন্ত আরেকবার আমি রিভিশন করিয়ে দেবো আর কি। হ্যাঁ, সেটা। আর এমনি তো সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন থেকে তো এখানে করছি সেই পুরো ব্যাপারটা। আর ইনঅর্গানিকের যারা আছিস ফার্স্ট ইয়ার, তোদের কি মানে আইনিক ইকুইলিব্রিয়াম পড়া হয়েছে কলেজে বা না টিউশনে? স্যার। না স্যার। কাদেরও হয়নি? না স্যার। ও, ওটাই যাবি শেষে পড়াবে, ওই যা ফোরকে দেবে। কেন সুজয়দার কাছে কারা পড়িস, তারা তো তাদের তো আছে নিশ্চয়ই। তোরা সুজয়দার কাছে কেউ পড়িস না ইনঅর্গানিক? সুজয়দা তো অ্যাসিড বেস তো প্রথম শুরু করে শুনেছি। সঞ্জীবদা তো এ শুরু করে, মানে কি বলে অ্যাটমিক স্ট্রাকচার শুরু করেছে নাকি? হ্যাঁ স্যার। যাকে মানে যখন করাবে দেখবে দেখবে শেষে কোনো রকম ভাবে হরকে হারকে দিয়ে জাস্ট করে দেবে আর কি, সেটা করা ঠিক হবে না। চল আমরা নেক্সট যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করব, আমরা আর মিনিট 15 সময় একটুখানি ইউজ করতে চাইছি, সেটা হচ্ছে তোমার ইন্ডিকেটর। মানে একবারে হেডিংটা দিচ্ছি অ্যাসিড বেস নিউট্রালাইজেশন। নিউট্রালাইজেশন and indicator। অ্যাসিড বেস নিউট্রালাইজেশন মানে প্রশমন বিক্রিয়া। তাহলে এই অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশনসটা কি না, এটাকে আমরা জাস্ট এই ছোটবেলায় বাংলায় মুখস্থ করতাম আর কি। তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিডের সহিত তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের বিক্রিয়ায় অ্যাসিডের অম্লত্ব ক্ষারের ক্ষারত্ব নষ্ট হইয়া লবণ এবং জল উৎপন্ন হয়। জিনিসটা হচ্ছে এরকমই আর কি, যে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অ্যাসিড এবং ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট বেস তারা বেসিক্যালি রিয়াক্ট করে সল্ট এবং ওয়াটার তৈরি করবে। এটাকেই বলা হবে যে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। জিনিসটা কি না, ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট acid and base react with each other to form salt and water. The equivalent amount of acid and base react with water with each other to form salt and water. This is called the acid base neutralization reaction. এরকম প্রচুর তুমি এক্সাম্পল দেখেছো। ধরো কথা বলছি, ওয়ান নর্মাল সোডিয়াম হাইড্রক্সাইড নিয়েছো, এইভাবে ওয়ান নর্মালটা না হয় নিচে দেখি। তাহলে এটা ধরো একটা ওয়ান নর্মাল NaOH আর HCl তাদের মধ্যে রিয়াক্ট করছে, সেটা ধরো ওয়ান নর্মাল তুমি নিয়েছো। রিয়াক্ট করে তোমার কি তৈরি করছে, দেখা যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে আর এবং জল তৈরি করছে। তাহলে এইটা হলো তোমার বেস, এটা হচ্ছে অ্যাসিড, তারা রিয়াক্ট করেছে সল্ট এবং ওয়াটার তৈরি করে ফেললো। তো এই যে রিয়াকশনসগুলো, এই রিয়াকশনসগুলো তোমার বেসিক্যালি অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিয়াকশন। আচ্ছা, অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিয়াকশনের ক্ষেত্রে এটা একটা মানে যেটা বলা হয় ফান্ডামেন্টাল ইকুয়েশনস আর কি। ফান্ডামেন্টাল ইকুয়েশন ফর নিউট্রালাইজেশন রিয়াকশন, সেটা কি? সেটা হচ্ছে তুমি জানো যে V1S1 ইকুয়াল টু তোমার V2S2। মানে এটা আমি যদিও অ্যাসিড বেস নিউট্রালাইজেশনের কনটেক্সটে কথাবার্তা বলছি, কারণ রেডক্স ইকুইলিব্রিয়াম রেডক্স নিউট্রালাইজেশন আমাদের পরে আছে রেডক্সের মধ্যে। ফান্ডামেন্টাল ইকুয়েশন ফর নিউট্রালাইজেশন রিয়াকশন হচ্ছে V1S1 ইকুয়াল টু তোমার V2S2। আর এক্ষেত্রে ধরে নাও তোমার V1টা হচ্ছে ভলিউম অফ অ্যাসিড, S1টা হচ্ছে
স্ট্রেংথ অফ অ্যাসিড ইন নর্মালিটি, মোলারিটি হলে কিন্তু হবে না। আর V2 যদি তোমার ভলিউম অফ বেস, আর S2 হচ্ছে স্ট্রেংথ অফ বেস ইন নর্মালিটি, এইটা হয়, তাহলে অ্যাট দ্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট সবসময় কি হবে না V1S1 সমান V2S2 হবে। এবং এই মতো করে তোমাকে স্ট্রেংথগুলোকে ক্যালকুলেট করতে হয়। ধরো আমি আজ ফর এক্সাম্পল বলছি যে তোমাকে ধরো গিভেন 10 ml 0.1 নর্মাল, ধরো অক্সালিক অ্যাসিড আছে, অক্সালিক অ্যাসিড আছে। আমি ইন্ডিকেটর নিয়ে পরে কথাবার্তা বলবো, যেটা করতে হয় কনিক্যাল ফ্লাক্সের মধ্যে 10 ml 0.1 নর্মাল তুমি অক্সালিক অ্যাসিড নিয়েছো, এবার বুড়েটা তুমি NaOH ঢুকিয়ে রেখেছো, সেই NaOH তুমি আস্তে 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 তুমি ফেলছো। ফেলার পরে মানে এমনিতে দেখবে যদি ফেনলফথেলিন ইন্ডিকেটর দেওয়া থাকে তাহলে অ্যাসিড মিডিয়ামে ফেনলফথেলিন ইন্ডিকেটর হচ্ছে কালারলেস। এবারে জাস্ট যখন নিউট্রালাইজেশন পয়েন্টটা অ্যাটেন্ড করলো, মানে যেহেতু বেসিক মিডিয়ামে ফেনলফথেলিন কালারটা হচ্ছে পিঙ্ক কালার, জাস্ট যে নিউট্রালাইজেশন পয়েন্টটা জাস্ট ক্রস করলো তখন সলিউশনটা পিঙ্ক হয়ে গেল। তাহলে ধরে নাও যে টাইট্রেশন বলে, বলো। এটাই টাইট্রেশন বলে না? হ্যাঁ টাইট্রেশন, হ্যাঁ হ্যাঁ টাইট্রেশন গুলো সেটাই বলছি, মানে নিউট্রালাইজেশনটাই তো বেসিক্যালি টাইট্রেশন আর কি। হ্যাঁ, তাহলে তুমি জাস্ট নিচে কনিক্যাল ফ্লাক্স হচ্ছে 10 ml 0.1 নর্মাল অক্সালিক অ্যাসিড দিয়েছো, আর বুড়ের থেকে তুমি NaOH ফেলছো। লেট ভলিউম অফ NaOH needed to neutralize the oxalic acid solution সেটা ধরে নাও তোমার 9.5 ml, ঠিক আছে এইটা। তাহলে আমি যেটা জানতে চাই যে স্ট্রেংথ অফ NaOH সেটা কত, সেটা আমি ধরো জানতে চাইছি। আর স্ট্রেংথ অফ NaOH যদি S অফ NaOH তুমি বলো, তাহলে সেটা হবে ভলিউম অফ অক্সালিক অ্যাসিড ইন্টু স্ট্রেংথ অফ অক্সালিক অ্যাসিড ডিভাইডেড বাই ভলিউম অফ NaOH। দেখো এই যে V2S2 ইকুয়াল টু V1S1 সেই ফর্মুলা তুমি বসালে, তাহলে এখান থেকে তুমি স্ট্রেংথ অফ NaOHটাকে বের করে ফেলতে পারবে। মানে এই পার্টিকুলার কেসে অক্সালিক অ্যাসিডের ভলিউমটা তোমার 10 ml নিয়েছো, স্ট্রেংথটাকে দিয়েছে 0.1 নর্মাল, আর যে ভলিউম অফ NaOH লেগেছে সেটা বুলেটের রিডিং থেকে তুমি দেখতে পেলে 9.5 ml, সেইটা তোমার যত নর্মাল বেরোবে। তো জাস্ট যখন অ্যাসিড বেস নিউট্রালাইজেশন তখন হবে, তখন তোমাকে এইরকম ভাবে পুরো জিনিসটাকে করতে হবে। আর এবারে যেটা বলতে গিয়ে আমি বললাম যে তুমি অ্যাকচুয়ালি একটা ইন্ডিকেটর ইউজ করেছো যে তোমার এই প্রশমন ক্ষণটাকে নির্দেশ করে ফেললো, সেটাই হচ্ছে মানে একটা কিছু সাবস্টেন্স তুমি অ্যাড করেছো যে তোমার প্রশমন ক্ষণটাকে মানে পয়েন্ট অফ নিউট্রালাইজেশনটাকে জাস্ট কালার চেঞ্জ দেখাতে পারলো, সেটাই হচ্ছে তোমার ইন্ডিকেটর। ইন্ডিকেটর হচ্ছে, এবং এখানে আমি অ্যাসিড বেস ইন্ডিকেটর নিয়ে জাস্ট কথাবার্তা বলবো। ইন্ডিকেটর, তাহলে ইন্ডিকেটরটা কি না, অ্যান ইন্ডিকেটর ইজ ইউজুয়ালি এ সাবস্টেন্স, indicator is usually a substance which is used from outside to indicate the endpoint of a titration। মানে বাইরে থেকে তোমাকে জাস্ট একটা ফরেন সাবস্টেন্স ইউজ করতে হচ্ছে, জাস্ট ইন্ডিকেট দ্য titration। তাই an indicator is usually a substance which is used from outside to indicate the endpoint of the titration। আচ্ছা, এবারে এই অ্যাসিড বেস টাইট্রেশনের ক্ষেত্রে এই ইন্ডিকেটর জাস্ট এন্ড পয়েন্টটা সিগনিফাই করা বা এন্ড পয়েন্টটা ইন্ডিকেট করতে পারে বাই কালার চেঞ্জ। তাহলে ফর অ্যাসিড বেস টাইট্রেশন an indicator indicates the point of titration, indicates the end point of titration
বাই কালার চেঞ্জ। মানে জাস্ট এন্ড পয়েন্ট আসার জাস্ট আগের মুহূর্তে যা কালার আর এন্ড পয়েন্টের জাস্ট পরের মুহূর্তে অন্য কালার হলো, সেই কালার চেঞ্জ করে সে তার এন্ড পয়েন্টটাকে জাস্ট এক্সপ্রেস করতে পারবে। আচ্ছা, এবার ইন্ডিকেটারগুলো দেখা যায় তার ইউজুয়ালি একটা অর্গানিক উইক অ্যাসিড হয়, মানে ইউজুয়ালি আর কি অ্যাসিড বেস ইন্ডিকেটারগুলো। Indicators are usually তোমার weak organic acid, তারা ইউজুয়ালি উইক অর্গানিক অ্যাসিড। ঠিক আছে, তুমি যখন সেই ইন্ডিকেটরকে HIN দিয়ে এক্সপ্রেস করো তাহলে সে এইরকম একটা ডিসোসিয়েশনের মধ্যে থাকবে, যেমন উইক অ্যাসিড যেমন করে ডিসোসিয়েট করে IN মাইনাস। তাহলে এখান থেকে তোমার ইন্ডিকেটর কনস্ট্যান্ট, যেন উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট করে, তখন ইন্ডিকেটর কনস্ট্যান্ট এটা KIN তুমি এইরকম ভাবে ডিফাইন করো, তোমার অ্যাক্টিভিটি অফ H প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ IN মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ তোমার HIN। এইটা তাহলে মানে ইন্ডিকেটরটা হচ্ছে তোমার অ্যাক্টিভিটি অফ H প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ IN মাইনাস বা অ্যাক্টিভিটি অফ HIN। তাহলে এবার এখান থেকে তুমি যদি লগ নিয়ে নাও, লগ KIN সেটা হয়ে যাচ্ছে লগ অ্যাক্টিভিটি অফ H প্লাস প্লাস লগ 10 বেস অফ 10 বেস। হ্যাঁ, হ্যান্ডারসন ইকুয়েশনের মতো করে লিখবো আর কি, অ্যাক্টিভিটি অফ IN মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ HIN। এটা এদিকে চলে গেল, তার মানে মাইনাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ H প্লাস, এটা এদিকে চলে গেল মাইনাস লগ 10 বেস KIN প্লাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ IN মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ HIN। এটা তাহলে এখান থেকে তোমার যেটা দাঁড়িয়ে যাচ্ছে পিএইচটা হয়ে যাচ্ছে তোমার PKIN প্লাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ IN মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ HIN। এইটা তাহলে এরকম একটা তুমি ইকুয়েশন পাচ্ছ, যেমন হ্যান্ডারসন ইকুয়েশন তুমি পেয়েছিলে সেই রকম করে। আর এটা যদি তোমার হয়ে যায়, মানে ভেরি ভেরি ডাইলিউট সলিউশন হয়, তখন তুমি এটাকে কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করতে পারবে, মানে ফর আইডিয়াল আর আইডিয়ালি ডাইলিউট সলিউশন। ডাইলিউট সলিউশন পিএইচটা হয়ে যাচ্ছে PKIN প্লাস log 10 বেস কনসেন্ট্রেশন অফ IN মাইনাস বাই যে কনসেন্ট্রেশন অফ HIN। এই তোমার জিনিসটা দাঁড়ালো। আচ্ছা, এবারে একটা কথা, সেটা হচ্ছে যে HIN এটাকে বলছে আনডিসোসিয়েটেড ফর্ম, আর IN মাইনাসটা হচ্ছে তোমার ডিসোসিয়েটেড ফর্ম, পায়োনাইজ ফর্ম। এটা হ্যাভ ডিফারেন্ট কালার, মানে ইন্ডিকেটরের আনডিসোসিয়েটেড ফর্ম যা কালার, তোমার ডিসোসিয়েটেড ফর্মের কিন্তু কালারটা হচ্ছে একদমই আলাদা। এটা ঠিক আছে। এটা এবারে মিডিয়ামে দুজনেই যদি থাকে তাহলে তাদের একটা মিক্সড কালার তুমি পাবে। আর এবারে দেখো খেয়াল করে যে যখন তোমার এই যে ইকুইলিব্রিয়ামে যদি H প্লাসটা তোমার বেশি হয়, H প্লাসের পরিমাণটা বেশি হয় মানে হচ্ছে লো পিএইচে। লো পিএইচে কি হবে, লো পিএইচে দেখো তোমার এই ইকুইলিব্রিয়ামটা বাঁ দিকে শিফট করে যাবে, মোর অ্যান্ড মোর H প্লাস সে IN মাইনাস সঙ্গে যুক্ত হয়ে HIN তৈরি করবে, অর্থাৎ ইকুইলিব্রিয়ামটা বাঁ দিকে শিফট করে থাকবে। তখন তুমি যে কালারটা পাবে সেটা HIN এর কালার। আর যদি বেসিক মিডিয়াম হয় তখন সে OH মাইনাস H প্লাসকে খেয়ে নিয়ে হচ্ছে তোমার HIN তত বেশি বেশি ডিসোসিয়েট করে IN মাইনাস বেশি দেবে, তাহলে IN মাইনাস কালারটাই তোমার বেসিক্যালি প্রমিনেন্ট কালার হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে ইন লো পিএইচ we get color of HIN undissociated form, আর in high pH তখন বেসিক মিডিয়াম আর কি, হাই pH we get color of IN মাইনাস। তাহলে pH বেশি হলে তুমি বেসিক্যালি IN মাইনাসের কালার পাবে, আর pH যদি তোমার কম হয় তুমি HIN এর কালার পাবে। যেমন ধরো ফেনপথ্যালিন যদি অ্যাজ ফর এক্সাম্পল তুমি কনসিডার করো, তাহলে লো পিএইচে ফেনপথ্যালিন হচ্ছে তোমার কালারলেস, আর হাই পিএইচে ফেনপথ্যালিন সেটা কিন্তু তোমার ওই পিঙ্ক কালার দেয়। ঠিক আছে, তাহলে লো পিএইচে এক রকমের কালার, হাই পিএইচে এক রকমের কালার। আর এবারে যে দুজন যদি মিক্সচার থাকে না, যেটা দেখতে পাওয়া যায় যে তোমাকে যদি IN মাইনাসের কালারটা প্রমিনেন্টলি পেতে হয়, তাহলে ইফ উই want to get
the prominent color of eigen minus, then কি হতে হবে না eigen minus এর কনসেন্ট্রেশন বাই HIN এর কনসেন্ট্রেশন রেশিওটা গ্রেটার ইকুয়াল টু 10 হতে হবে। মানে HIN এর তুলনায় IN মাইনাস এর কনসেন্ট্রেশন 10 টাইমস বেশি হলে তবে তুমি প্রমিনেন্ট IN মাইনাস এর কালার পাবে। আচ্ছা, তখন দেখো কি দাঁড়াচ্ছে, দেন পিএইচটা তোমার দাঁড়িয়ে যাবে কত, পিএইচটা হচ্ছে তোমার বেসিক্যালি PKIN প্লাস 1 হয়ে গেল, কারণ এখানে IN মাইনাসের এই যে IN মাইনাস, হ্যাঁ সেই যে তোমার এটা মানে IN মাইনাসের কনসেন্ট্রেশনটা এখানেও ছিল তো IN মাইনাসের কনসেন্ট্রেশন বাই HIN এর কনসেন্ট্রেশন তুমি 10 যদি বলো সেটা 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আরো বেশি হলে তোমার এটা বেসিক্যালি পিএইচটা গ্রেটার ইকুয়াল টু রাদার তোমার PKIN প্লাস 1 হয়ে যাচ্ছে। আবার if we want to get the prominent color of HIN, then কি পাচ্ছ তুমি, যে কনসেন্ট্রেশন অফ HIN টা বাই কনসেন্ট্রেশন অফ IN মাইনাস সেইটা গ্রেটার ইকুয়াল টু 10 হতে হবে, মানে HIN এর কনসেন্ট্রেশন অনেক অনেক বেশি হতে হবে। তখন তুমি দেখো যে পিএইচটা তখন লেস ইকুয়াল টু PKIN মাইনাস 1 হয়ে যাচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে তোমাকে ওই যখন নিউট্রালাইজেশনটা হচ্ছে যে লো পিএইচে তুমি ধরো একটা অ্যাসিড বেস নিউট্রালাইজেশন হচ্ছে, তুমি নিচে অ্যাসিড দেখেছো, উপরে তুমি আস্তে 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 ওই মাইনাসকে অ্যাড করছো। তাহলে এবারে যখন নিউট্রালাইজেশন পয়েন্টটা চলে এলো, তাহলে জাস্ট লো পিএইচ থেকে যখন তোমরা হাই পিএইচে যাচ্ছ, তখন এই ডিস্টিং কালার চেঞ্জটা হতে গেলে তোমার কি করতে হবে না, যেটা হতে হবে যে ইকুইভ্যালেন্ট পয়েন্টের ঠিক আগে আর ইকুইভ্যালেন্ট পয়েন্টের ঠিক পরে যদি তোমার পিএইচ এর জাস্ট অন্ততপক্ষে 2 এর মতো তফাৎ ঘটে আর কি এখানে, তাহলে তুমি দেখো একবার মানে ইকুইভ্যালেন্ট পয়েন্টের আগে তুমি HIN এর কালার পেলে, ইকুইভ্যালেন্ট পয়েন্টের পরে তুমি বেসিক্যালি IN মাইনাস এর কালার পাচ্ছ। তার মানে ইকুইভ্যালেন্ট পয়েন্টে তোমার দুটো জিনিস, একটা হচ্ছে তোমার পিএইচ এর চেঞ্জে 2 ইউনিটের মতো অ্যাটলিস্ট চেঞ্জ হতে হবে, এবং 2 ইউনিটটা কেমন, যে তোমার বেসিক্যালি ইকুইভ্যালেন্ট পয়েন্টের জাস্ট আগে পিএইচটা ওই PKIN মাইনাস 1 হতে হচ্ছে, আর ইকুইভ্যালেন্ট পয়েন্টের জাস্ট পরে পিএইচটা PKIN প্লাস 1 হতে হচ্ছে, তবেই সেই ইন্ডিকেটরটা তোমার বেসিক্যালি অ্যাসিড বেস নিউট্রিফিকেশনে ব্যবহৃত হতে পারবে। তা যদি এমন হয় যে ইফ pH just before the end point is PKIN minus 1, মানে তার less than rather is less equal to এইটা, and pH just after the end point is more equal to less or equal to more or equal to PKIN plus 1, then the indicator can be used to indicate the end point. তাহলে আমি কি বললাম, আমি যে হ্যান্ডারসন ইকুয়েশন থেকে অ্যানালিসিস করে এটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে তোমার যদি HIN এর কনসেন্ট্রেশনটা IN মাইনাসের থেকে অন্ততপক্ষে 10 গুণ বেশি হয়, তবে সে ওই অ্যাসিড মানে আনডিসোসিয়েটেড কালারটা দেবে, আর যদি পিএইচটা PKIN থেকে অ্যাটলিস্ট 1 বা তার থেকে বেশি আছে, সে IN মাইনাসের কালারটা দেবে। তাহলে ডিস্টিং কালার চেঞ্জটা তোমাকে যদি দেখতে হয়, তাহলে কি করতে হবে না, তোমাকে এটা দেখতে হচ্ছে যে ওই যে PKIN এর একটা পার্টিকুলার ভ্যালু আছে, ইন্ডিকেটর কনস্ট্যান্ট যেটা বলা হয়, হ্যাঁ, জাস্ট ইকুইভ্যালেন্ট পয়েন্টের আগে পিএইচটা তার থেকে 1 কম বা তার থেকে আরো কম হতে হবে, আর ইকুইভ্যালেন্টের পয়েন্টের পরে হচ্ছে তোমার PKINটা তোমার ওই মানে এর থেকে বেশি মানে মানে PKIN প্লাস 1 বা তার থেকে বেশি হতে হবে, তাহলে সেই ইন্ডিকেটরটাকে তুমি অ্যাসিড বেস নিউট্রিফিকেশনে ইউজ করতে পারবে। ঠিক আছে, মানে তুমি ধরো অ্যাজ ফর এক্সাম্পল যদি ফেনফথ্যালিন ইন্ডিকেটর তুমি কনসিডার করো, ফেনফথ্যালিন ইন্ডিকেটরের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় যে তোমার ওই 8 থেকে 10 যদি তোমার এই জায়গায় যদি তোমার পিএইচ এর চেঞ্জটা হয় না, মানে ইকুইভ্যালেন্ট পয়েন্টের আগে পিএইচটা হচ্ছে 8 বা তার থেকে কম,
আর ইকুইভ্যালেন্টের পয়েন্টের পরে যদি পিএইচটা হচ্ছে তোমার 10 বা তার থেকে বেশি হয়ে যায়, তাহলে তুমি ফেনপথ্যালিন ইন্ডিকেটরকে ব্যবহার করতে পারবে আর কি। মানে তোমার ধরো ফেনপথ্যালিন, ফেনল পিএইচই NOL PHALEIN, ফেনপথ্যালিন এইটাকে তুমি ইউজ করতে পারবে, ক্যান বি ইউজড when pH at the equivalent point, সেটা হচ্ছে 8 থেকে 10 এর মধ্যে। মানে ইকুইভ্যালেন্ট পয়েন্টের আগে পিএইচটা 8 এর জাস্ট নিচে, এবং অক্সালিক অ্যাসিড যে NOH দিয়ে টাইট্রেট করা হয় না, দেখা যায় ইকুইভ্যালেন্ট পয়েন্টের আগে পিএইচটা ওই 6.5 7 এরকম হলো, আর ইকুইভ্যালেন্ট পয়েন্টের জাস্ট পরে এক ধাপ বেশি দিলে জাম্প হয়ে 10 এর বেশি হয়ে গেল। সেখানে যখন ইকুইভ্যালেন্ট পয়েন্টে তোমার পিএইচটা হচ্ছে 8 থেকে 10 এর মধ্যে, তখন তুমি ফেনপথ্যালিন ইন্ডিকেটরকে ইউজ করতে পারবে। এছাড়া মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, মানে বিভিন্ন ইন্ডিকেটর ঠিক কখন কখন তোমার ইউজ করতে হয় আর কি, সেটা তুমি এখান থেকে জাস্ট বের করে ফেলতে পারবে। ঠিক আছে, মানে আরো সব মানে মানে অন্যান্য ইন্ডিকেটর যখন তোমার দরকার পড়বে, তখন তুমি সেখান থেকে এটাকে দেখে নিতে পারবে। আর এখানে তো ফেনপথ্যালিন তুমি জানো অ্যাসিড মিডিয়ামে এটা হচ্ছে কালারলেস হয় ফেনপথ্যালিনটা, আর বেসিক মিডিয়ামে সেটা হচ্ছে তোমার পিঙ্ক কালার হয়। অ্যাসিড মিডিয়ামে এটা কালারলেস, আর বেসিক মিডিয়ামে মানে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা জাস্ট রিচ করে গেল যখন আর কি ফেনপথ্যালিন, তখন সেটা পিঙ্ক কালার দেয় আর কি। তাহলে তুমি যদি নিচে, হ্যাঁ এইখানে যদি তুমি ধরো অ্যাসিড রাখো, মানে অক্সালিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড আর কি, উইক অ্যাসিড একটা রাখো, এইখান থেকে যদি তুমি বুলেটে করে হ্যাঁ যদি তুমি ধরো সোডিয়াম হাইড্রক্সাইডকে অ্যাড করো, হ্যাঁ তাহলে তুমি কালার চেঞ্জটা দেখতে পাবে যে মানে প্রথমে ইকুইভ্যালেন্ট পয়েন্টে যখন রিচ করেনি সেটা কালারলেস ছিল, তাই ইকুইভ্যালেন্ট পয়েন্টে জাস্ট যখন রিচ করে গেল তখন সেটা হচ্ছে পিঙ্ক কালার দিল। সেই পিঙ্ক কালার অ্যাপিয়ারেন্স থেকে তুমি বুঝতে পারবে যে ইকুইভ্যালেন্ট পয়েন্টে রিচ করে গেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকে মোটামুটি আমরা ইন্ডিকেটর নিয়েও জাস্ট বেশ কিছু কথাবার্তা বলে ফেলতে পারলাম। তাহলে নেক্সট দিন আমরা যে কাজটাকে করব সেটা হচ্ছে যে একটা অ্যাসিড বেস নিউট্রালাইজেশন আর কি, তার মানে এখানে যেমন ধরো তোমরা 11-12 যেটা করে যখন প্লট টট ইত্যাদি আঁকতে হয়নি, এবারে যখন অ্যাসিড বেস নিউট্রালাইজেশন হয় তখন তো পিএইচ এর চেঞ্জ হয়, তাহলে পিএইচ এর চেঞ্জ ভার্সেস ড্রপস অফ NOH অ্যাডের বা যাকে তুমি অ্যাড করছো আর কি, সেই কার্ভগুলো কেমন হয় আর কি, নেক্সট দিন আমরা সেই কাজটাকে জাস্ট আলোচনা করব, তাহলেই আমাদের এই পার্টটা শেষ হয়ে যাবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে আমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন কার্ভ। এইটা নিয়ে মেনলি আলোচনা করতে হবে। আর এই রিলেটেড বেশ কিছু প্র্যাকটিক্যালস আছে, প্র্যাকটিক্যালস তার আমরা থিওরি অর প্রিন্সিপালস সেটাকেও আমরা জাস্ট বেসিক্যালি আলোচনা করে দেবো। মানে বেসিক্যালি এই রিলেটেড একটা প্র্যাকটিক্যাল তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কালার ম্যাচিং মেথড। মানে কালার ম্যাচিং মেথড করে একটা আননোন বাফার তার অ্যাকচুয়ালি বের করা, মানে তোমার পিএইচ জাস্ট বের করা, সেই প্র্যাকটিক্যালটা এখানে করতে হবে। আর পরে যখন পিএইচ মেট্রিক টাইট্রেশন বলে কিছু টাইট্রেশন আছে, সেখানে পিএইচ মিটার ইউজ করতে হয়, সেখানে কার্বের নেচারটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত আর কি, একটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস টাইট্রেশন, স্ট্রং অ্যাসিড উইক বেস টাইট্রেশন, উইক অ্যাসিড স্ট্রং বেস টাইট্রেশন, উইক অ্যাসিড উইক বেস টাইট্রেশন আর কি, সেইগুলো জাস্ট আমরা একটুখানি অ্যানালিসিস করে দেখাবো, যতটা সম্ভব করবো। আর বাকিটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেবো, হয়তো আমি 2টো করে দিলাম, বাকি 2টো তোমাদের বাড়িতে কষতে দিলাম। তাহলে আজকে মোটামুটি এই পর্যন্ত থাক। এন্ড অফ লেকচার অ্যাকচুয়ালি 14, আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ধরলে তোমার এন্ড অফ লেকচার 6। ঠিক আছে, তো দেখো যা আলোচনা করা হয়েছে তাতে কারো যদি কোনো অসুবিধা থাকে তো বলে না। মানে আমরা আজকে অনেকটা পোর্শন কভার করেছি, যদি কোথাও কারো কোনো সমস্যা থাকে তো বলে না।